রাতের আকাশটা আজ যেন গভীর নীলচে এক ক্যানভাস। জানালার পর্দাটা বাতাসে ঈষৎ দুলছে, আর তার ফাঁক গলে ভেতরে এসে পড়ছে এক চিলতে রূপালী জোছনা। সেই জোছনার আলোয় ঘরের মেঝেটা যেন দুধসাদা মেঘের আস্তরণে ঢাকা পড়েছে। এমন নিঝুম রাতে যখন চারপাশ নিস্তব্ধতার চাদরে মোড়ানো, সৌহার্দ্য তখন জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট হাতে দূর আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া উড়িয়ে চলছে। সৌহার্দ্য যখন নিজের ভাবনায় গভীরভাবে মগ্ন, ঠিক তখনই রিদি এসে নীরবে তার পাশে দাঁড়ালো। সিগারেটের কড়া গন্ধ নাকে আসতে রিদি খুব খুব করে কেসে উঠল। কাশির শব্দে চমকে ওঠে সৌহার্দ্য। দ্রুত সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর এক মুহূর্ত দেরি না করে পাশ ফিরে রিদির কোমরে হাত রেখে তাকে আলতো করে নিজের কাছে টেনে নিল। রিদির নাকের সঙ্গে নিজের নাকটা আলতো করে ঘষে আদুরে অথচ উদ্বিগ্ন কণ্ঠে বলল, না ঘুমিয়ে উঠে পড়লে যে? শরীর খারাপ লাগছে সুইট হার্ট? কথাটা বলে নিজের খসখসে হাতের তালু দিয়ে হৃদির গাল আর গলা ছুঁয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে শুরু করলো সে। সৌহার্দ্যকে এমন অকারণে এতটা চিন্তিত হতে দেখে হৃদির বুকের ভেতরটা এক অদ্ভুত উষ্ণ ভালোবাসায় ভরে উঠল। সে দুই হাত বাড়িয়ে সৌহার্দ্যের গলা জড়িয়ে ধরল। ঠোঁটের কোণে হালকা একটুখানি হাসি ফুটিয়ে মৃদু স্বরে বলল, কিছু হয়নি আমার ডাক্তার সাহেব, আমি একদম ঠিক আছি। সৌহার্দ্য রীতিকে আরো নিবিড় করে বুকের সঙ্গে মিশিয়ে নিল। বারান্দার গ্রিলে হেলান দিয়ে চোখ বুজতে একটা অদ্ভুত প্রশান্তি তাকে ঘিরে ধরল। এই মেয়েটাকে নিজের হৃদস্পন্দনের মাঝে আগলে রাখতে পারাটাই যেন তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। চারপাশের নিস্তব্ধতার মাঝে সে হৃদির চুলে মুখ ডুবিয়ে আলতো করে মাথার তালুতে একটা চুমু এঁকে দিল। তারপর গভীর মমতা ভরা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, ঘুমাবে না লক্ষ্মীটি? সকালে কলেজের জন্য উঠতে হবে না? হৃদি সৌহার্দ্যের বুকে গভীরে নিজের নাকটা আলতো করে ঘষে আদুরে স্বরে বলল, ও এভাবে থাকতে ভালো লাগছে, প্লিজ আর কিছুক্ষণ থাকি। সৌহার্দ্য কোনো উত্তর দিল না, শুধু হৃদিকে আরো একটু শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরলো। হৃদি তার বুকের উষ্ণতা অনুভব করতে করতে ধীর কণ্ঠে মিনমিনিয়ে বলল, সিগারেট কেন খান ডাক্তার সাহেব? প্লিজ আর খাবেন না, আমার একদম পছন্দ না। আপনি তো ডাক্তার, আপনি তো জানেনই এটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক। কথাগুলো বলেই সে মাথা তুলে সরাসরি সৌহার্দ্যের চোখের দিকে তাকালো। সৌহার্দ্য এক পলক হৃদির মায়াবী চোখ জোড়ার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে তখন যেন এক গভীর মোহের ছায়া। ধীরে ধীরে মুখটা হৃদির কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তোমাকে খেতে দাও, তাহলে সিগারেট ছুঁয়েও দেখবো না। প্রমিস দিবে সুইট হার্ট? সৌহদের এমন অনাকাঙ্ক্ষিত আর রোমাঞ্চকর কথায় হৃদির গাল মুহূর্তে পাকা টমেটোর মতো লাল হয়ে উঠল। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল তার পুরো শরীর জুড়ে। লজ্জায় নিজের মুখটা সৌহদ্দের বুকের গভীরে লুকিয়ে ফেলে মৃদু কণ্ঠে বলল, ছি, অসভ্য লোক, মুখ খুললে সবসময় বাজে কথা বের হয়। কিন্তু হৃদির এই আদুরে অভিযোগ শোনার পর সৌহদ্দের শান্ত রূপটা যেন নিমিষে কোথায় মিলিয়ে গেল। সে এক মুহূর্তে বিরক্ত দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে রইল। তারপর বিরক্তির রাগের মিশ্রণে হিসিয়ে বলে উঠল, স্টুপিড মহিলা, তোমাকে খেতেও দিবে না, সিগারেটও খেতে দিবে না। খাবো না তো কি, খাবোটা কি? সর আমার বুক থেকে। দিদি সৌহার্দ্যের কথায় ভ্রুক্ষেপ না করে তাকে আরো নিবিড় ভাবে আঁকড়ে ধরলো। ঠোঁট উল্টে কৃত্রিম বিরক্তি নিয়ে বলল, অসভ্য লোক একটা। আমি কি কোনো খাবার জিনিস নাকি? সৌহার্দ্য ঠোঁট কামড়ে হাসলো। হৃদির উন্মুক্ত ঘাড়ের কাছে মুখ গুজে উষ্ণ শ্বাস ফেললো সে। সেখানে আলতো করে নাক ঘষতে ঘষতে ঘোর লাগা নেশাতুর কণ্ঠে ফিসফিস করে বলল, ইউ আর মাই মোস্ট ফেভারিট ডিশ সুইটহার্ট। একবার শুধু স্বাদ নিতে দাও, তারপর দেখো রোজ 3 বেলা করে তোমাকে খাবো। কথাটা শেষ করে হৃদির ঘাড়ে স্পর্শকাতর ত্বকে আলতো করে দাঁত বসিয়ে দিল সৌহার্দ্য। আচমকা এই আদরে হৃদির সারা শরীর যেন বিদ্যুতের ঝিরিক খেলে গেল। তীব্র এক শিহরণে কেঁপে উঠল সে। সৌহার্দ্য পেছন থেকে হৃদিকে নিজের চওড়া বুকের সাথে শক্ত করে চেপে ধরল। ঘাড়ের খাজে অবিরাম আদরের উষ্ণতা ছড়াতে ছড়াতেই তার হাতটা ধীর গতিতে গেল হৃদির টি শার্টের ভিতরে। উন্মুক্ত নরম ওদরে সৌহার্দ্যের আঙ্গুলের ছোঁয়া লাগতেই লজ্জায় আর আদিম এক পুলকে সিটিয়ে গেল হৃদি। স্পর্শটা ক্রমশ আরো গভীর, আরো দাবিদার হয়ে উঠছে। কিন্তু হাতটা আর একটু নিচে নামতে হৃদি চমকে উঠে খপ করে চেপে ধরল সৌহার্দ্যের হাত। এক বুক সংকোচ আর অস্ফুট ভয় নিয়ে সে ঘাড় ঘুরিয়ে সৌহার্দ্যের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলল। কথাটা শুনেই সৌহার্দ্যের চলা হাতটা থমকে গেল। চোখ বুজে একটা দীর্ঘ তপ্তশ্বাস ছাড়ল সে। নিজের ভিতরের উত্তাল হয়ে ওঠা সমস্ত অস্থিরতা আর উন্মাদনাকে যেন এক নিমিষে গিলে নিল। দিদিকে আলতো করে ছেড়ে দিয়ে কিছুটা গম্ভীর অথচ শান্ত কণ্ঠ বলল, ওকে ঘুমিয়ে পড়ো, সকালে কলেজ আছে তোমার। কতটুকু বলে সে আর দাঁড়ালো না, বাথরুমের দিকে চলে গেল।
বিছানায় একা বসে হৃদির নিজেকে বড্ড অসহায়ের অপরাধী লাগতে লাগলো। যখনই তাদের মধ্যকার দেয়ালগুলো একটু একটু করে গলতে শুরু করে, সম্পর্কের গভীরতা বাড়তে যায়, তখনই যেন কোথা থেকে এক অদৃশ্য বাধা এসে দাঁড়ায়। সৌহদ্দ কি রাগ করলো নাকি অভিমান? কিন্তু হৃদিরই বা কি করার ছিল? এটা তো নিতান্তই মেয়েদের একটা স্বাভাবিক শারীরিক চক্র। একরাশ মন খারাপ আর বুকের ভেতর জমানো হাজারো দ্বিধা নিয়ে হৃদি শুয়ে পড়ল। এখন না ঘুমালে সকালে ক্লাস মিস হয়ে যাবে। ঘন্টাখানিক পর বাথরুম থেকে বেরিয়ে এলো সৌহদ্দ। ততক্ষণে হৃদি ঘুমিয়ে তলিয়ে গেছে। ঘরের টিমটিমে লাইটটা নিভিয়ে দিয়ে সে খুব সর্তপনে একটুও শব্দ না করে হৃদির পাশে এসে শুলো। অন্ধকারে মেয়েটার নিষ্পাপ মুখের দিকে ঝুঁকে পড়ে কপালে একটা দীর্ঘ স্নিগ্ধ চুমু আঁকলো সে। তারপর কোনো এক পরম মমতায় আগলে রাখার ভঙ্গিতে মেয়েটাকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে চোখ বুজলো। এই ছোট্ট মেয়েটা বুকে রোমে থাকলেই যেন তার পৃথিবীর সমস্ত ক্লান্তি মুছে যায়, পরম শান্তিতে ভরে ওঠে মন। এর চেয়ে বেশি আর কি বা চাওয়া আছে তার? সকালে ঘুম থেকে উঠে হৃদির মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। দেরিতে ঘুমানোর মাসুল গুনতে হচ্ছে এখন। কলেজের জন্য বের হতেই বেশ দেরি হয়ে গেছে। সৌহার্দ্য আজ ভোর 4টাতেই বেরিয়ে গেছে। এমার্জেন্সি অপারেশন আছে বলে কথা। কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকতে হঠাৎ একটা ছেলে এসে ওর হাতে একটা পার্সেল ধরিয়ে দিল। আকার আকৃতিতে মনে হচ্ছে ভেতরে কোনো বই। হৃদি কিছুটা জিজ্ঞেস করার আগে ছেলেটা রহস্যময় ভাবে দুটো পায়ে মিলিয়ে গেল। কি করবে বুঝে উঠতে না পেরে দ্বিধায় বলল হৃদি। অগত্যা ক্লাসের দেরি হচ্ছে বলে কোনো মতো পার্সেলটা নিজের ব্যাগে চালান করে দিয়ে দ্রুত ক্লাসরুমের দিকে দৌড় দিল সে। ক্লাসে এসে দেখলো সুমি বসে আছে। আজকের ক্লাসে বিথা ছায়া অনুপস্থিত। পরপর 2 দিন শরীর খারাপের কারণে বিথা আসতে পারছে না। দুই বান্ধবী যখন গল্পে মশগুল, তখনই ক্লাসরুমে প্রবেশ করলেন প্রফেসর। রীতি মাথা তুলে তাকাতেই চোখের পলক যেন স্থির হয়ে গেল। প্রফেসর হিসেবে তাজওয়ানকে দেখে হতবাক। এই লোকটা তাদের কলেজে জয়েন করেছে? এই লোক ডাক্তার? চোখের সামনে সৌহদ্দের রাগে মুখটা ভেসে উঠতে ভয় হৃদি তড়িঘড়ি করে দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকিয়ে ফেলল। তাজওয়ান সবার সাথে সৌজন্যমূলক আলাপ শেষ করে হৃদির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করলো। ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ঝুলিয়ে খুব ধীর কণ্ঠে বলল, আপনার পরিচয়টা দিবেন কি মিস? হৃদি নিজের চোয়াল শক্ত করলো। ভেতরের তীব্র বিরক্তির দানা বাঁধলেও সাহসের সাথে উঠে দাঁড়িয়ে শীতল গলায় জবাব দিল, মিসেস সৌহার্দ্য চৌধুরী স্যার। বলেই সে আর একটা মুহূর্ত অপেক্ষা না করে থপ করে বসে পড়ল। হৃদির মুখে মিসেস সৌহার্দ্য চৌধুরী শুনে তাজওয়ানের বুকের ভেতরটা রাগে আর প্রতিহিংসায় ফুঁসে উঠল। তবুও বাইরের খোলসটা শান্ত রেখে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে সে বলল, বেশি দিন থাকবেন না মিসেস সৌহার্দ্য চৌধুরী। কারণ আপনাকে আমার চাই। ঠিক যেভাবে হোক আপনাকে আমার চাই। পুরো ক্লাসরুম স্তব্ধ। সবাই যেন পাথরের মতো জমে গিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদির দিকে। যেন অসম্ভব কোনো কিছু, কোনো কথা শুনেছে তারা। সৌহদ্দের সাথে হৃদির সম্পর্কের সমীকরণ নিয়ে অনেকের মনেই নানা কানাঘুষা ছিল। হৃদির প্রতি সৌহদ্দের কেয়ার দেখে কিন্তু ক্লাসের মাঝে হৃদি যে এমনটা বলে বসবে তা কেউ ভাবতেও পারেনি। সবার সেই অবিশ্বাস্য ভরা চাহনি হৃদিকে দারুণভাবে অস্বস্তিতে ফেলে দিল। হৃদি নিজেও তো কখনো ব্যক্তিগত জীবনে কলেজের গণ্ডিতে আনতে চায়নি, কিন্তু আজ তাজওয়ানের মতিগতি সুবিধার মনে হচ্ছিল না বলেই সে কথাগুলো বলতে বাধ্য হলো। তাজওয়ানের আসল মতলব এখনো হৃদির কাছে ধোঁয়াশা। কারণ তাজওয়ান তাকে সরাসরি এমন কিছু বলেনি বা এমন কোনো আচরণ করেনি যাতে তার উদ্দেশ্য বোঝা যায়। তবে সেদিন সৌহার্দ্যকে ওভাবে আগুন মূর্তি ধারণ করতে দেখে হৃদি মনে একটা অশুভ ইঙ্গিত পেয়েছিল। তাজওয়ান নিজের রাগটুকু কোনো মতো গিলে ক্লাস শেষ করে বেরিয়ে গেল। ক্লাস শেষে হৃদি আর সুমি কলেজ থেকে বের হতে সুমির এক কাজিনের সাথে দেখা হয়ে গেল। সুমি বিদায় নিয়ে চলে যেতে হৃদি সামনের দিকে পা বাড়ালো। ঠিক তখনই মোবাইলে একটা টুং শব্দে মেসেজ এসেছে। মেসেজটি পড়ার পর হৃদি যেন থমকে গেল। পায়ের নিচে মাটি কাঁপছে তার। নিজের হাজবেন্ডের মাখো মাখো প্রেম দেখতে চাইলে হাসপাতালের 4র্থ তলায় আসতে পারেন মিসেস চৌধুরী। মুহূর্তের জন্য হৃদির পৃথিবীটা যেন থেমে গেল। মাথা বলছে এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র, আগের বারের মতো। হৃদি নিজেকে বোঝানোর চেষ্টা করে বাড়ির দিকে পা বাড়ালো, কিন্তু মন কি আর কথা শোনে? বুকের ভেতরটা তোলপাড় শুরু করলো। দ্বিধা দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়ে হৃদি আবার থমকে দাঁড়ালো। যদিও সে জানে সৌহদ্য কেমন, মুখে কিছু না বললেও হৃদি এখন সৌহদ্দের ভালোবাসার গভীরতাটা বোঝে। তবুও নিজের অস্থির মনকে সে কিছুতেই মানাতে পারলো না। বুকে সে অশান্ত ধুকপুকানি বারবার বলছে, এই মুহূর্তে সৌহার্দ্যকে সামনে থেকে একবার না দেখলে তার শান্তি নেই। তার দৃঢ় বিশ্বাস মেসেজে যা লেখা আছে তা মিথ্যা। তবুও হৃদি দ্বিধা ঝেড়ে ফেলে আবার হাসপাতালের দিকে পা বাড়ালো।
হাসপাতালের সিঁড়ির কাছে হৃদির বুকটা দুরু দুরু করে কাঁপছে। আল্লাহর কাছে সে বারবার প্রার্থনা করছে সব যেন ঠিক থাকে। হৃদি বারবার নিচে ফিরে যেতে চাইলো। তার গভীর বিশ্বাস এমন কিছু হতে পারে না। তবুও শেষমেশ নিজের মনের সাথে যুদ্ধ করে হৃদি চারতলায় পা রাখলো। হঠাৎ করিডোরের এক কোণে চোখ পড়তে হৃদি থমকে দাঁড়ালো। একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে এক যুবক। দেখে মনে হচ্ছে তারা গভীর চুম্বনে লিপ্ত। তবে মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু পেছন থেকে পুরো সৌহার্দ্যের মতো। সকালে যে পোশাক পরে সে বেরিয়েছিল ঠিক সেই পোশাক। হৃদির মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তবুও নিজের মনকে সান্ত্বনা দিয়ে সে ভাবলো পেছন থেকে তো একজন মানুষের সাথে আরেকজন মানুষের মিল থাকতেই পারে। এই পোশাক তো কতজনেরই থাকে। হৃদি পণ করলো। মুখ না দেখে সে কিছুতেই বিশ্বাস করবে না। এটা তার ডাক্তার সাহেব হতে পারে না। টলমলে চোখে হৃদি সামনে আগাতে গিয়ে অপরিচিত কারোর সাথে ধাক্কা খেলো। তার ব্যাগ পড়ে গেল। লোকটা ব্যাগটা তুলে দিয়ে বলল, সরি ম্যাডাম, খেয়াল করিনি। হৃদি লোকটার দিকে তাকিয়ে বলল, সমস্যা নেই ভাইয়া। বলেই সামনের দিকে তাকাতেই যেন হৃদি স্তব্ধ হয়ে গেল। করিডোর দিয়ে সৌহর্দ্য সামনের দিকে আসছে। পরনে সাদা শার্টের কালারের কাছে স্পষ্ট লিপস্টিকের দাগ। সৌহর্দ্য আশপাশ বা কারোর দিকে কোনো খেয়াল না করে প্রতিদিনের মতো বিরক্ত মুখে সামনের কেবিনে ঢুকে গেল। করিডোরের পাশে মেয়েটাকে আর দেখা যাচ্ছে না। জায়গাটা অদ্ভুত রকমের শান্ত। প্রতিদিনের তুলনায় আজ করিডোরের মানুষ নেই বললেই চলে। রীতি যেন পাথর হয়ে গেল। তার ভেতরটা রক্তশূন্য রোগীর মতো ছটফট করছে। মনের ভেতর থেকে ঘৃণা উপচে পড়ছে। তবুও মন চিৎকার করে বলছে এমনটা কিছুই হয়নি। কিন্তু চোখের সামনে দৃশ্যটা কিছুতেই মিথ্যে বলে মনে হচ্ছে না। রীতি তার মন আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করে সৌহর্দ্যের কেবিনে যেতে গিয়েও গেল না। গিয়েই বা কি হবে? সৌহর্দ্য কি ওকে কোনো এক্সপ্লেন করবে? উল্টো আরো রেগে যাবে। হৃদি সৌহর্দ্যকে এইটুকু তো চিনে গেছে। সৌহর্দ্য গতবার এত বড় একটা ঘটনার পরও হৃদির কাছে নিজেকে একবারও প্রমাণ করার কোনো প্রয়োজন মনে করেনি। তখন যদি ফারিস সত্যিটা না বলতো, হয়তো তারা এখনো আলাদা থাকতো। এমনকি এখন পর্যন্ত সৌহর্দ্য তার কাছে একবারও জানতে চায়নি সে কেন সেদিন অত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেই জায়গাটায় তো এই ব্যাপারটা সৌহর্দ্যের কাছে কিছুই না। এক্ষুনি হয়তো তাকে উল্টো ধমক দিয়ে বের করে দেবে। শেষমেশ তীব্র রাগ আর অভিমানে বুকটা ভারী করে হৃদি হাসপাতাল থেকে বেরিয়ে এলো। হৃদি হাসপাতাল থেকে বেরিয়ে চৌধুরী বাড়ির পথ ধরলেও মাঝপথে তা এসে তার পা দুটো স্থবির হয়ে গেল। চৌধুরী বাড়ির দিকে যাওয়ার ইচ্ছেটা অভিমানে ধূসর হয়ে উঠল। গত কয়েকটা দিন সাহাবীর বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেছে, কিন্তু হৃদি তার অভিমানের দেয়াল এতটাই উঁচু করে রেখেছিল যে একটা বারও ফোন রিসিভ করেনি। ফারিসের কাছ থেকে যেদিন জেনেছিল সাহাবীর তার আপন ভয়, সেদিন থেকে হৃদির ভেতরে জমে থাকা ক্ষোভ আর অভিমানের পাহাড়টা আরো বেড়ে উঠেছিল। নিজের ভাই হয়েও যে মানুষটা একবারের জন্য নিজের পরিচয় তাকে দিয়ে বুকে টেনে নেয়নি, তার উপর রাগটা আজন্ম পঞ্জীভূত হয়ে আছে। এই অভিমানকেই সে আগলে রেখেছিল নিজের মতো করে। কিন্তু আজ আজ কেন জানি অদ্ভুত এক অস্থিরতা তাকে গ্রাস করলো। মনের কোণে এক নিভৃত কোণ থেকে আকুলতা জেগে উঠলো। ভাইটার মুখে মাথা গুজে সারা জীবনের জমা রাখা ক্লান্তি আর কষ্টগুলো ধুয়ে ফেলার। অজান্তেই তার পা দুটো শিকদার বাড়ির দিকে মন নিল। বাড়ির দরজার সামনে সাহাবীরকে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদির আবেগ বাঁধ ভাঙলো। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। দৌড়ে গিয়ে ভাইকে জাপটে ধরলো। ভাইয়ের প্রশস্ত বুকে মুখ লুকাতেই তার গলার ভেতর থেকে দীর্ঘদিনের জমানো কষ্টগুলো ডুকরে বেরিয়ে এলো। সে ফুপিয়ে কেঁদে উঠল। সাহাবীর তো অবাক। এতদিন বোনটার অভিমান ভাঙানোর জন্য কত চেষ্টা করেছে, কিন্তু আজ হৃদির এই রূপ দেখে তার বুকটা কেঁপে উঠল। সে আলতো করে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি হয়েছে আমার কলিজার টুকরা? সৌহর্দ্য কি কিছু বলেছে? ভাইয়াকে বল না প্লিজ, পাখি আমার। হৃদি কোনো মতো কান্না থামানোর চেষ্টা করে অস্পষ্ট স্বরে বলল, কিছু হয়নি ভাইয়া। আমি শুধু 2-3 দিন তোমার সাথে এখানে থাকতে চাই। তোমার কথা মনে পড়ছে। সাহাবীর মৃদু হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক আছে থাকবি, এটার জন্য কাঁদতে হয় পাগলি? সাহাবীরের মনের ভেতর তখন সন্দেহের দাবানল চলছে। হৃদি কোনো কথা বলছে না ঠিকই, কিন্তু সাহাবীরের মন বলছে সৌহার্দ্য নিশ্চয়ই ওর সাথে কোনো খারাপ আচরণ করছে। সৌহার্দ্যকে সাহাবীর ভালো করেই চেনে। এই ছেলের রন্ধে রন্ধে অহংকার, কাউকে তোয়াক্কা করে কথা বলা এর ধাতে নেই। সাহাবীরের চোয়াল হয়ে শক্ত হয়ে এলো। সে মনে মনে এক কঠিন সিদ্ধান্তে পৌঁছে গেল। দিদি কিছু বলুক বা না বলুক, সৌহর্দ্য যদি বিন্দু মাত্র খারাপ ব্যবহার করে থাকে, তবে কোনোভাবে সে হৃদিকে ওর ধারে কাছে ঘেঁষতে দেবে না। বাংলাদেশে সে যে কাজের জন্য পা রেখেছে তা শেষ করেই হৃদিকে নিয়ে সে আমেরিকা ব্যাক করবে। ওই বেয়াদবটার কাছে নিজের বোনকে সে কিছুতেই ফেলে রাখবে না। থাক সে তার ইগো নিয়ে। সাহাবীর পরম মমতায় হৃদিকে নিজের বুকে থেকে সরিয়ে নিল। তারপর
শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, যা ফ্রেশ হয়ে নে, মমের সাথে দেখা করে নে। ভাইয়ের কথার বিপরীতে রিদি শুধু মাথা নেড়ে সায় দিল। তারপর ভারী পায়ে ধীর গতিতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রিদি সিঁড়ি ভেঙে উপরে চলে যেতে সাহাবীরের চোয়াল শক্ত হয়ে উঠল। দীর্ঘ একটা শ্বাস ফেলে সে দ্রুত ফোনটা কানে ধরল। ওপাশ থেকে ফোন রিসিভ করতে সাহাবীর ধীর কিন্তু গম্ভীর স্বরে বলল, আকাশ, আজ রিদির কলেজে কোনো কিছু ঘটেছিল কিনা খবর নে তো। ওকে দেখে আমার মনে হচ্ছে কোনো একটা বড় সমস্যা হয়েছে। তাজওয়ান যেহেতু এখানে জয়েন করেছে, হয়তো কোনো গন্ডগোল পাকিয়েছে। আমার তীব্র সন্দেহ হচ্ছে, তুই ব্যাপারটা দেখ। আকাশ মনোযোগ দিয়ে সবটা শুনে আশ্বস্ত করার সুরে বলল, তুই টেনশন নিস না, আমি সব তথ্য বের করছি। আর শোন, সেদিন সৌহার্দ্যের গাড়ির ব্রেক ফেল কিন্তু ওই তাজওয়ানই করেছিল। আমি যতটুকু বুঝেছি সৌহার্দ্য ব্যাপারটা জেনে গেছে, তবে বেয়াদরটা এখন আমার পেছনে লেগে আছে। নিজের আপনজন যে ওর নাকের ডগায় বসে ওকে বাঁশ দিচ্ছে সেটা বুঝতেও পারছে না। সাহাবীরের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হলো। দীর্ঘশ্বাস ফেলে সে সতর্ক করলো, তুই সাবধানে থাক, কিছুতে ওর সামনে পড়বি না। তোকে পেলে সত্যিটা জানার আগেই তোকে মেরে দেবে। মাথা গরম ঘাড়তেরা একটা বেয়াদব। আকাশ ওপাশ থেকে হেসে ফেললো। তারপর একটা হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, মারতে পারবে না, বড়জোর কয়েকটা কেলানি খাবো। বেয়াদব হলে কি হবে, ভালোবাসার মানুষগুলোকে আঁকলে রাখতে জানে। বইয়ের জন্য পাগল বেচারা, কিন্তু মুখে স্বীকার করতে রাজি না। ফারিস ঠিকই বলে, ও আসলে অতিরিক্ত ভেজাল প্রোডাক্ট। ফারিসের নাম শুনতে সাহাবীরের রক্ত গরম হয়ে গেল। সে তেতে উঠে বলল, ওই বেয়াদবটার নাম নিবি না, ও তো সৌহার্দ্যের চেয়ে বড় বেয়াদব। আমাকে কিভাবে কুখ্যাত সন্ত্রাসী বানিয়ে দিয়েছে সৌহার্দ্যের কাছে। ভুলভাল ইনফরমেশন দিয়ে আমাকে বিপাকে ফেলেছে। কত বড় বেয়াদব বলে কিনা, আমাকে ধরার জন্য নাকি দেশ বিদেশের পুলিশ আমার পেছনে পড়ে আছে। দেখ কত খারাপ, ও সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। সাহাবীর রাগে ফুঁসতে থাকা অবস্থায় দেখে আকাশ হো হো করে হেসে উঠল। সাহাবী বিরক্ত হয়ে ঝাড় দিয়ে বলল, তুই হাসছিস? ও আমাকে নিয়ে ঠিক কি চায় বা ওর সমস্যাটা কি, সেটা আমি এখনো পর্যন্ত বুঝলাম না। আকাশ হাসতে হাসতে জবাব দিল, তুই যেভাবে নিজের পরিচয় রিভিল করে রেখেছিস ও সেভাবেই কথা বলেছে। এতে তো আমি ওর কোনো দোষ দেখছি না বীর। সাহাবীর মাথা বিরক্তিতে ভুরু কুঁচকে বিড়বিড় করে উঠল, মাথা মোটা একটা। এই বুদ্ধি নিয়ে ও কিভাবে এমপি হয়েছে কে জানে। ভালো বুদ্ধি কম থাকলে কি হবে, ওর মাথায় শয়তানি বুদ্ধির অভাব নেই। আর সৌহার্দ্যের মতো একটা বুদ্ধিমান ছেলে এত সহজে ওর কথা বিশ্বাস করে নিল, ভাবলেই আমার অবাক লাগে। আকাশ কিছু একটা ভেবে বলল, আমার কেন জানি মনে হচ্ছে সৌহার্দ্য সবকিছু জানে, না হলে হঠাৎ ও আমাকে খোঁজা বন্ধ করলো কেন। সাহাবীর আকাশের এই সন্দেহের মুখে কোনো কথা বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস চেপে আকাশের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত পা বাড়ালো বাড়ির দিকে। ওদিকে ফারিসের ধৈর্যচ্যুতি ঘটেছে। সেই কখন থেকে রিভাকে ফোন দিচ্ছে, মেয়েটার ধরার কোনো নাম নেই। অথচ গতকাল রিভাকে নেওয়ার জন্য সে সৌহার্দ্যদের বাড়িতে কতক্ষণ অপেক্ষা করলো, কিন্তু মেয়েটা তার সামনে আসলো না। রাগে ফারিসের ভেতরটা জ্বলছে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, শ্বশুরের বেয়াদব মেয়ে, একদম ওই ঘাটতেরা অদ্ভুত প্রোডাক্টটার মতো হয়েছে। এই ফ্যাক্টরি থেকে বেরোবে না, বের না হয়েও এরা একই রকম জেদি হয় কি করে। এক ফ্যাক্টরি থেকে বের না হয়েও এরা একই রকম জেদি হয় কি করে, সেটাই তো বুঝলাম না। ফারিস বিড়বিড় করতে করতে আবারও ডায়াল করলো। এবার ওপাশ থেকে ভেসে এলো রিভার অগ্নিশর্মা কণ্ঠ, পরকীয়া এমপি, আমাকে ফোন করছেন কেন, কি চাই আপনার? একটা অবুঝ মেয়ে সব কেড়ে নিয়ে এখন নাটক করতে এসেছেন? ফারিসের মেজাজ সপ্তমে চললেও সে নিজেকে সামালে নিল। গলার স্বরে মধু ঢেলে বলল, সোনা ময়না পাখি, আমার শ্বশুরের বেয়াদব মেয়েটা এমন করে না। স্বামীকে এসব কথা বলতে নেই, আল্লাহ পাপ দিবেন। প্লিজ ডল, তোকে ছাড়া যে আমার ঘুম আসে না। একটু আয়, দেখবি তোর অভাবে আমি কেমন শুকিয়ে গেছি। চলে আয়, তোকে 2 টাকার একটা ক্যান্ডি কিনে দিব। দিবা নাক মুখ কুচকে বলল, নির্লজ্জ ফকির এমপি, আপনার 2 টাকার ক্যান্ডি আপনার ঝাঁটাপুরিকেই খাওয়ান, আমি আসবো না, একদম বিরক্ত করবেন না। ফারিস বিরক্ত হওয়ার ভান করে বলল, ওই ঝাঁটাপুরি তোর ভাইয়ের, আমার না। বিশ্বাস না করলে তোর ওই ঘাটতারা ভাইকে গিয়ে জিজ্ঞেস কর, আমি একটুও মিথ্যা বলছি না, বাপ তোর বাপের কসম। রিভা রাগে ফুঁসে উঠল, আমার বাপকে নিয়ে আপনার এত সমস্যা কি ফারিস ভাই? সবসময় বাবাকে নিয়ে কেন বাজে কথা বলেন? ফারিস বিরক্ত হয়ে কণ্ঠস্বর নিচু করে বলল, ঠিক আছে, শ্বশুরের বেয়াদব মেয়ে, তোকে আসতে হবে না। আমি বরং মনিকার কাছে যাচ্ছি, মেয়েটা সুন্দরী আছে, মন্দ না। তুই যেহেতু আসবেই না, কষ্ট হলেও ওর সাথে মানিয়ে নেব, করার তো আর কিছু নেই।
ফারিসের কথা শেষ হতে না হতে রিভার ঝাঁঝালো কণ্ঠ ভেসে এলো, নির্লজ্জ এমপি, খবরদার একদম ওইদিকে পা বাড়াবেন না, মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো। ওখানেই দাঁড়িয়ে থাকুন, আসছি আমি। কথাটা বলে রিভা লাইনটা কেটে দিল। চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকা ফারিসের ঠোঁটের কোণে তখন এক চিলতে মুচকি হাসি। এই যদি মেয়েটার মনের তালার চাবি যে ঠিক কোথায় তা ফারিসের চেয়ে ভালো আর কে জানে। গাড়ির ড্রাইভিং সিটে বসে সৌহার্দ্য একদম স্থির হয়ে আছে, চোখের পলকহীন দৃষ্টি সামনের নিঝুম শিকদার বাড়ির বিশাল লোহার গেটটার দিকে। ইঞ্জিনের মৃদু একঘেয়ে আওয়াজটাও এই থমথমে নীরবতা আজ যেন খুব বেশি জোরালো, খুব বেশি চড়া মনে হচ্ছে। হাতের মুঠোয় থাকা স্টিয়ারিং হুইলটা সে অবচেতন ভাবেই শক্ত করে আঁকড়ে ধরেছে, যেন এই চাকাটা আলগা হলেই সে নিজের উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। গাড়ির ভেতরটা একদম নিস্পন্দন, যেন একটা খা খা করা শূন্যতা জেঁকে ধরেছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের মিলান হলুদ আলোটা জানালার কাঁচ চুইয়ে ওর বিষণ্ণ চোখের উপর এসে পড়ছে। সেই আলো ছায়ার খেলায় ওর চেহারা গম্ভীরতা আরো গভীরের, অস্থিরতা যেন আরো দ্বিগুণ হয়ে ধরা দিচ্ছে। রিদির নাম্বারে এই নিয়ে পরপর কয়েকবার ফোন করা শেষ, কিন্তু তার স্টুপিড বউটা কিছুতেই ফোন ধরছে না। চরম এক নিঃসঙ্গতা আর অভিমানে সৌহৃদ্য হঠাৎ আনমনে খুব নিচু গলায় গেয়ে উঠল, পাখি আমার নিঠুর বড়, মন বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। হাসপাতালে সুজনের কাছে যখন সে শুনলো রিদিকে চারতলার সিঁড়ি বেয়ে কাঁদতে কাঁদতে নিচে নেমে যেতে দেখা গেছে, তখন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল সৌহৃদ্যের। কারণটা তার কাছে পরিষ্কার, জলের মতো স্পষ্ট। তবুও সে ভেবেছিল ভুল বোঝাবুঝি হলেও রিদি হয়তো এবার অন্তত বাড়িটা ছেড়ে যাবে না। যদিও সে নিজে এমন কোনো ভুল করেনি যার জন্য রিদি এত বড় কোনো সিদ্ধান্তে যেতে পারে। মায়ের কাছে ফোন দিয়ে যখন নিশ্চিত হলো যে রিদি বাড়িতে ফেরেনি, তখন একটা তীব্র রাগে তার জল শক্ত হয়ে গিয়েছিল। মনে ভেবেছিল থাক না, কয়েকদিন থাকলেই বুঝতে পারবে। প্রতিদিনের এই অশান্তি আর ভালো লাগে না। কিন্তু পরক্ষণে এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করলো। এই স্টুপিড মেয়েটাকে ছাড়া যে তার রাতে দু চোখের পাতা এক করা অসম্ভব, সেটা এখন সে হাড়ে মজ্জায় টের পায়। তাই হাসপাতাল থেকে বের হয়ে গভীর রাতে সে সরাসরি গাড়ি নিয়ে শিকদার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। অথচ সেই বেয়াদব মেয়েটা ফোন তো ধরছেই না, উল্টো কল কেটে দিয়ে দুটো গাল ফোলা ইমোজি পাঠিয়ে দিয়েছে। সেই ইমোজিতে তার রাগ বাড়ার বদলে বুকের ভেতরটা যেন আরো বেশি করে দমে গেল। আর এক মুহূর্ত স্থির থাকতে পারলো না সে। ফোনটা হাতে নিয়ে কন্টাক্ট লিস্টে গিয়ে আঙ্গুল থামালো এক চিরচেনা নামে, বীর। কত বছর এই নামটায় কল দেওয়া হয়নি। আজ ফোনটা কানে নিতেই সৌহার্দ্যের বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুত তোলপাড় করে উঠল। যার সাথে কথা না বললে এক সময় সৌহৃদ্যের রাত কাটতো না, আজ তাদের মাঝে এত দীর্ঘ সময়ের ব্যবধান। রিদির খোঁজ পাওয়ার উত্তেজনার চেয়েও এখন বেশি অস্বস্তি হচ্ছে। সাহাবীরের সাথে কি বলবে, কিভাবে শুরু করবে তা নিয়ে। এটাই বুঝি বন্ধুত্ব? সব অভিমান আর দূরত্ব ছাপিয়ে যে টান আজও অটুট। সৌহৃদ্যের ভাবনার জাল ছিঁড়ে ওপারের ফোনটা রিসিভ হলো। ফোনের ওপাশ থেকে ভেসে এলো সাহাবীরের সেই পরিচিত, কিন্তু এখনকার জন্য বেশ অপরিচিত ঘুম জড়ানো কণ্ঠস্বর। কি চাই এত রাতে আমার কাছে, চৌধুরী সাহেব? সাহাবীরের ঠাট্টা সৌহৃদ্যের বিরক্তির মাত্রা যেন বাড়িয়ে দিল। ভুরু কুচকে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, বউ চাই, পাঠাও ওকে। সৌহৃদ্যের এই উদ্ধত্ত আচরণে সাহাবীরের বুকের ভেতরটা তেতে উঠল। মনে সে একচোট গালি দিয়ে উঠল। কুত্তার লেজ যে 12 বছরেও সোজা হয় না, তা আজ আবার প্রমাণ হলো। তবুও বাইরে বিরক্তির আড়াল টেনে সে শ্লেষের সুরে বলল, নিজের বউ তুই সামলাতে পারিস না, তার দায় কি আমার? আমার কাছে ফোন না দিয়ে তোর বউকে ফোন দে না। সৌহৃদ্যের কণ্ঠে এবার ফুটে উঠল একরাশ অসহায় আর জেদি ক্ষোভ। সে বিরক্তিতে কপাল কুঁচকে জবাব দিল, তোর ওই স্টুপিড বোন আমার ফোন ধরছে না। ধরলে কোন দুঃখে তোর কাছে ফোন দিতাম। আমার বউকে তাড়াতাড়ি পাঠা, তোর সাথে বকবক করার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। ফোনটা ধরে রেখেও সাহাবীরের কাটতে ইচ্ছে করছিল না। কত বছর পর পানের বন্ধুর সাথে কথা হচ্ছে, পুরনো স্মৃতিগুলো হঠাৎ করে যেন ভিড় করে এলো। তবুও হৃদির কথা ভেবে সাহাবীরের রাগটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। তেতে উঠে সে চিৎকার করে উঠল, অন্যের বউয়ের চোখ পরিষ্কার করতে গিয়ে নিজের বউয়ের হাতে কট খাচ্ছিস? সেম অন ইউ ব্রো। তোর জন্য মায়া হয় ঠিকই, কিন্তু এর বেশি উপকার করা আমার পক্ষে সম্ভব না। আমি ঘুমাচ্ছি, তুই বরং বাড়িতে গিয়ে ঘুমা। ওপাশ থেকে সৌহৃদ্য যেন আরো মরিয়া হয়ে উঠলো। রাগে গজগজ করতে করতে সে বলল, বাজে কথা বলবি না তো। আমার বউ ছাড়া এক মুহূর্ত ঘুম হয় না। আর সত্যি বলতে এখন বউকে চুমো না খেলে আমার শান্তি নেই।
চুমুর ক্রেভিং হচ্ছে। হয় ওকে পাঠা, না হয় দরজা খোল। এমন নির্লজ্জ কথা শুনে সাহাবীর খুক খুক করে কাশতে শুরু করলো। সৌহার্দ্য বন্ধু হলেও রীতি তো তার বোন। রাগে বিরক্তিতে ফেটে পড়ে সে চেঁচিয়ে উঠল, নির্লজ্জ বেয়াদব, ফোন রাখ, দরজা খোলা আছে, তোর বউ নিয়ে জলদি আমার বাড়ি থেকে বিদায় হ। সৌহার্দ্যের ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি। সে শান্ত গলায় খোঁচা দিয়ে বলল, একটা মাত্র বোন তোর, তার জামাইকে দুদিন মেহমানদারি করতে পারবি না? এর এত আগে থেকে বিদায় দিচ্ছিস কেন? কি ব্যাপার বীর সাহেব, পকেটে কি টান পড়েছে? বীর ডাকনামটা কানে আসতে সাহেবীরের বুকটা অজানা এক আবেগে কেঁপে উঠল। কতদিন পর বন্ধুর মুখে নিজের এই আদুরে ডাকনামটা শুনল সে। মুহূর্তের জন্য সাহাবীরের চোখ জোড়া বুজে এলো, বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। সে কোনো মতো নিজেকে সামলে নিয়ে বলল, বাজে বকা বন্ধ কর, থাকতে চাইলে থাক, না হলে দূর হয় এখন এখান থেকে, বলে সে ফোন কেটে দিল। ওদিকে ফোনটা কাটতেই সৌহার্দ্য চোখ বুজে একটা গভীর দীর্ঘশ্বাস নিল। বুকের ভেতরটায় কেমন যেন এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। তারপর গাড়ি থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালো সে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দৃঢ় পায়ে এগিয়ে চলল শিকদার বাড়ির অন্দর মহলের দিকে। হৃদির রুমে ঢুকতেই সৌহার্দ্য দেখলো বউ তার গাল দুটো একদম ফটকা মাছের মতো ফুলিয়ে বসে আছে, যেন তার আসার অপেক্ষাতেই পথ চেয়ে বসেছিল মেয়েটা। সৌহার্দ্য কোনো দ্বিধা না করে গিয়ে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। হৃদির রাগে দৃষ্টিতে তার দিকে তাকাতেই সৌহার্দ্য যেন আত্মসমর্পণের ভঙ্গিতে হাত দুটো উপরে তুলে দিল। মুখে এক চিলতে দুষ্টুমি হাসি ফুটিয়ে বলল, এভাবে রিনা খানের মতো তাকিয়ে আছো কেন? খেতে চাও আমাকে? ওকে, ইউ ক্যান টেস্ট মি ইফ ইউ ওয়ান্ট, আই ও ডোন্ট মাইন্ড অ্যাট অল। সৌহার্দ্যের এই রসিকতায় হৃদির শরীর রাগে যেন আরো জ্বলে উঠল। সে এক ঝটকায় মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে কঠোর স্বরে বলল, কেন এসেছেন আপনি? যান এখান থেকে। হৃদির এই প্রত্যাখ্যান সৌহার্দ্যের ভালো লাগলো না। সে ভুরু কুঁচকে কণ্ঠে কিছুটা গভীরতা মিশিয়ে জিজ্ঞেস করলো, বিশ্বাস করো না? হৃদি কোনো রকম আবেগ ছাড়াই নীরস কণ্ঠে ছোট করে বলল, হুম করি। সৌহার্দ্যর বিরক্তি আর অভিমান যেন এবার বাদ মানল না। সে উঠে বসে হৃদির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তাহলে এভাবে চলে আসার কারণ? আমার ফোন না রিসিভ করার কারণ, রাগ দেখানোর কারণ, অ্যান্সার মি। হৃদি এবার আগুনের মতো রাগী দৃষ্টিতে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলে উঠল, আপনার কি মনে হয় না আমার রাগ দেখানোর জায়েজ আছে? আমার চলে আসার কারণ আমি আপনার কাছে আমার কাছে এক্সপ্লেন চান? আমি বাচ্চা না ডাক্তার সাহেব, আমার যথেষ্ট বোঝার বয়স হয়েছে। আমি খুব বুঝতে পারছি আমাদের কেউ আলাদা করতে চাইছে, কিন্তু গতবার আমি আপনাকে ছেড়ে যাওয়ার পরও আপনি সব জেনেও আমার কাছে নিজেকে প্রমাণ করতে চাননি। এমনকি আমি ছেড়ে যাওয়ার কারণটা পর্যন্ত জানতে চাননি কেন? আমি যদি ফারিস। হৃদির কথার মাঝপথে সৌহার্দ্যের চোখে মুখে আগুনের হলকা দেখা দিল। এতক্ষণ সে মনোযোগ দিয়ে বউয়ের সব কথা শুনছিল, কিন্তু ফারিসের নামটা কানে যেতেই তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সৌহার্দ্য হৃদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠোর স্বরে বলল, আমার নাম ছাড়া তোমার মুখে কোনো পরপুরুষের নাম শুনতে চাই না, ক্লিয়ার? এবার কন্টিনিউ করতে পারো, মাই প্যারোট। সৌহার্দ্যের এমন রাম ধমকে হৃদি মুহূর্তের জন্য থমকে গেল। কি বলতে চেয়েছিল তা যেন নিমিষেই ভুলে গেল। তালগোল পাকিয়ে ফেললো মেয়েটা। তবুও নিজেকে সামনে নিয়ে হৃদি আবারও বলল, আজও কত সুন্দর করে আপনার মতো একজনকে সাজিয়ে আমাকে বোকা বানাতে চাইলো, আপনার থেকে আলাদা করতে চাইলো। ভাগ্যিস আমি গতবারের ধাক্কা এবার বুঝে নিয়েছিলাম, না হলে কি হতো? বুঝতে পারছেন আপনি? তবুও বলবেন না এগুলোর কারণ কি? আমাকে এক্সপ্লেন না করলে আমি এখান থেকে এক পাও দেব না। আমি জানি আপনি সব জানেন। সৌহার্দ্য হৃদির কথাকে পাত্তা না দিয়ে বিরক্তির চরম সীমায় গিয়ে বলল, না হলে গাধার ডিম হতো, ইডিয়েট। তোমার যত দিন ইচ্ছে থাকো, বাট আমি কোনো এক্সপ্লেন করতে পারবো না। তুমি এমনিতেই স্টুপিড। আর আজকে যেটা দেখেছো ওটা আমিই ছিলাম। এটা কি বাংলা সিনেমা পেয়েছো যে আমার মতো কাউকে সাজিয়ে দিবে? তোমার মাথায় আদৌ কিছু আছে, নাকি আকরাম খান পুষ্টিকর খাবার খাওয়াতে পারেনি বলে এই অবস্থা? তোমার বাবা তো টাকার অভাব ছিল না, তবু এত কৃপণতা করলো কেন? আমার জীবনের 12টা বাঁচানোর জন্য? সৌহার্দ্যের কথা শুনে হৃদি যেন স্তব্ধ হয়ে গেল। চমকে তাকালো সৌহার্দ্যের দিকে। সে তো ভেবেছিল মেসেজটা যে পাঠিয়েছে সে নিশ্চয়ই কারো সাজানো চাল। হৃদি অতিরিক্ত রাগ, অতিরিক্ত বিরক্তি আর টেনশন নিয়ে শিকদার বাড়ি চলে এলেও ঠান্ডা মাথায় সবকিছু ভেবে আগের ও পরের কাহিনী মিলিয়ে নিচ্ছিল। সে পরিষ্কার বুঝতে পারছে এখানে গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে, যার পুরোটা জুড়ে সে আর সৌহার্দ্য, তাদের আলাদা করার মূল লক্ষ্য। যদি তাই না হবে তবে সৌহার্দ্যের ওই ভিডিওই বা কেন করলো? আর আজকেই বা এমন করার মানে কি? সব মিলিয়ে হৃদির মনে হচ্ছিল সৌহার্দ্য আসলে সবকিছুই জানে। সে এতদিন বুঝে গেছে ওকে বাড়িতে না পেলে সৌহার্দ্য ঠিকই এখানে আসবে।
কিন্তু ওই বাড়িতে রাগ দেখালে সৌহার্দ্যর মুখ থেকে কথা বের করা সম্ভব হতো না। ওখানে সৌহার্দ্য ওর রাগকে পাত্তাই দিত না। এই লোককে তো তার কম চেনা হয়নি এই কয়েক মাসে। তাই সে মনস্থির করেছিল এখানেই সৌহার্দ্যর কাছ থেকে সব কৈফিয়ত চাইবে। যতক্ষণ না সব তাকে বলবে ততক্ষণ এই বাড়িতেই থাকবে। কিন্তু এখন সৌহার্দ্য নিজেই যখন বলছে হাসপাতালে যা দেখেছে সে তা ভুল ছিল না, তখন হৃদির ভেতরটা রাগে আর অভিমানে যেন দুমড়ে মুচড়ে গেল। চোখে জল চিকচিক করে উঠলেও সে তা আপ্রাণ চেষ্টায় আটকে রেখে তীব্র আর্তনাদ মিশিয়ে গর্জে উঠে বলল, তাহলে আমি আপনাকে বিশ্বাস করে ভুল করলাম। আপনি হৃদি আর কিছু বলতে পারলো না। তার আগে সৌহার্দ্য বিরক্তিতে দাঁতে দাঁত চেপে বলে উঠল, স্টুপিড মহিলা! ওটা ডাক্তার সিরাজ ছিল, আমার মেডিকেল কলেজের সিনিয়র আপু। আমি ওনাকে বড় বোনের মতো সম্মান করি। তোমার মনে আছে আমি দেশে আসার 7 দিন পর বাড়ি যাওয়া নিয়ে বাবার সাথে আমার ঝামেলার কথা? হৃদি আলতো করে উপর নিচে মাথা দোলায়। মানে হ্যাঁ, তার মনে আছে। সৌহার্দ্য এবার বেশ গমগমে স্বরে বলতে লাগলো, দেশে আসার দিনই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন ওনার হাজবেন্ড আমাকে বাঁচিয়েছিল। আর ওই 7 দিন আমি ওদের বাড়িতেই ছিলাম, সুস্থ হওয়া পর্যন্ত। হৃদি পুরো কথা শোনার মতো ধৈর্য রাখতে পারলো না। বিরক্তি আর রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে সে তেতে উঠে বলল, আরে ভাই, এসব হিস্ট্রি রেখে হৃদির কথা শেষ করার আগে সৌহার্দ্যের রাগী দৃষ্টি তাকে দেখে থমকে গেল। সৌহার্দ্য রাগে ফেটে পড়েছে। কত বড় বেয়াদব এই মেয়ে! তাকে কিনা শেষ পর্যন্ত ভাই বানিয়ে দিল সে। এতদিন ভাবতো এই মেয়ে পাগল, এখন দেখছে পুরো পাগল। সৌহার্দ্য দাঁতে দাঁত চেপে বিরক্তির স্বরে বলল, এখনো বাসর পর্যন্ত করতে পারলাম না, তার আগেই তুমি আমাকে ভাই বানিয়ে দিচ্ছ। স্টুপিড মহিলা! ওটা চুমু ছিল না, ওনার চোখে কিছু পড়েছিল, আমি সেটা বের করছিলাম। যেহেতু ওনার দিকে ঝুঁকেছিলাম, ব্যাপারটা দূর থেকে নেগেটিভ লাগা স্বাভাবিক। আর উনি আমার সিনিয়র। স্টুপিড! ওনার বেবি অলরেডি ক্লাস 13 ইয়ার্স। সৌগত রাগে অগ্নিশর্মা নিজের মনে বিড়বিড় করে বলল, এটাকে কাজে লাগিয়েছে ইডিয়েট তাজওয়ানের বাচ্চা। কুত্তার বাচ্চাকে জ্যান্ত ফুতে ফেলবো। আসলে সুজনের কাছে হৃদির কেঁদে বাড়ি ফেরার কথা শোনার পরপরই সৌহার্দ্য হাসপাতালে সিসি ফুটেজ চেক করেছিল। সেখানে হৃদির পাশাপাশি দূরে এক পাশে তাজওয়ানকেও দেখা গিয়েছে। সৌহার্দ্য যখন ডাক্তার সিরাতের কাছাকাছি ছিল তখন দূর থেকে দৃশ্যটি যে কারোর কাছে আপত্তিকর মনে হওয়া স্বাভাবিক। তাজওয়ানও সেই সুযোগটায় হাতছাড়া করেনি। হৃদি সৌহার্দ্যের এই সব কথায় তেমন পাত্তা না দিয়ে জোরে সরে বলল, তাহলে লিপস্টিক কোথা থেকে এলো? কথা শেষ হতেই সৌহার্দ্যর শরীর রাগে থরথর করে কাঁপতে লাগলো। এই মেয়ে তাকে এত বড় একটা সন্দেহ করছে। সৌহার্দ্য সৌহার্দ্য এক ঝটকায় হৃদির মুখটা নিজের ঘাড়ের কাছে এনে বলল, স্টুপিড মহিলা, সুখে দেখ, রক্তে লিপস্টিক বানিয়ে দিয়েছিস। এই দেখ, নিয়ে এই মাথা নিয়ে ডাক্তারি পড়তে কে বলেছে তোকে? তখন আমি মাত্র অপারেশন থিয়েটার থেকে বেরিয়েছি, বোকা মহিলা। এখনো নিজের বইয়ের লিপস্টিকের দাগে ঠিক মতো লাগাতে পারলাম না, অন্য মহিলার লিপস্টিক কিভাবে লাগাবো? দিদি বিরক্তি ও লজ্জায় নাক মুখ কুঁচকে বলল, সে যাই হোক, আপনাকে ফাঁসাতে চাইছে সেটা তো মিথ্যা না। আমাদের সম্পর্ক নষ্ট করতে চাইছে সেটাও মিথ্যা না। আর আপনি তো এসব জানেন, আমাকে এক্সপ্লেন করতে হবে এসব কেন হচ্ছে, আমি সব জানতে চাই। সৌহদ্দ আর কোনো কথা বাড়ালো না। এই মাথামোটা মেয়ের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। মুহূর্তের ব্যবধানে এসে তার দীর্ঘদেহী অবয়ব নিয়ে হৃদির দিকে ঝুঁকে এলো। হৃদি কিছু বুঝে ওঠার আগেই সৌহদ্দ তাকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে নিজের শরীরের ভর হৃদির উপর ন্যস্ত করে তাকে বন্দি করে ফেললো। দুজনের মাঝে এখন আর কোনো দূরত্ব নেই, শুধু উষ্ণ নিঃশ্বাসের আনাগোনা। সৌহার্দ্য হৃদির মুখের দিকে একদম কাছে মুখ নিয়ে এলো। তার চোখের গভীরে চাহনিতে তখন এক অদ্ভুত অধিকার বোধ আর ভালোবাসার তীব্রতা। হৃদির চোখের দিকে তাকিয়ে সে নিচু স্বরে অনেকটা ফিসফিস করে বলল, এখন ওসব এক্সপ্লেশন করার মুড নাই বেবি। আমি তোমাকে এখন বেবি কিভাবে আনে তার হাতে কলমে এক্সপ্লেশন দেব। লেটস গো সুইট হার্ট। গভীর রাতের নিস্তব্ধতা আজ যেন এক অদ্ভুতরে সুর হয়ে বাজছে। শিকদার বাড়ির অন্দরমহলে তখন গাঢ় ঘুমে আচ্ছন্ন। কেবল হৃদির ঘরে জানালা চুইয়ে আসা চাঁদের ম্লান আলোটুকু মেঝেতে বিছিয়ে আছে রূপালী কার্পেটের মতো। সৌহদ্দের শরীরের উষ্ণতা আর তার পৌরষ দীপ্তঘানের হৃদির অস্বস্তি যেন এক মুহূর্তে বন্দী হয়ে পড়েছে। হৃদির অস্তিত্ব যেন এক মুহূর্তে বন্দী হয়ে পড়েছে। সৌহার্দ্য হৃদির উপর ঝুঁকে আছে, তার চোখের তারা এক গভীর ব্যাকুলতা, যেন বহু যুগের তৃষ্ণার্ত কোনো পথিক। হৃদি দুই হাত নিজের মুঠোয় আলতো করে আটকে সে যখন তার খুব কাছ থেকে তার চোখের দিকে তাকালো, হৃদির মনে হলো পৃথিবীর সব কোলাহল যেন থেমে গেছে। সৌহার্দ্যের তপ্ত নিঃশ্বাস হৃদির কপালে এসে আছড়ে পড়ছে, আর সেই
উষ্ণ ছোঁয়া হৃদির সারা শরীরে এক অদৃশ্য শিহরণ বয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে হৃদি অস্ফুট স্বরে বলল, দরজা খোলা, উঠুন প্লিজ। সৌহদ্য সেসব কথার কোনো তোয়াক্কা করলো না, বরং সে হৃদির দিকে আরেকটু ঝুঁকে এলো। তারপর অত্যন্ত আলতো করে হৃদির চোখের পাতায় তার উষ্ণ ঠোঁটের স্পর্শ রাখলো। কয়েক মুহূর্ত সেই অবস্থায় থেকে পলকহীন দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে রইল সে। এরপর নেশা ভরা গম্ভীর কণ্ঠে ভাঙা ভাঙা স্বরে বলল, এই চোখ দুটোর মধ্যে এত মায়া কেন হাট? এই মায়াবী দৃষ্টির কাছে সৌহদ্য চৌধুরী বারবার হারিয়ে অসহায় হয়ে পড়ে। যার চোখের এক ফোঁটা পানি দেখার ক্ষমতাও এই সৌহদ্য চৌধুরীর হয় না। বলতে পারেন কেন এমন হয়? হৃদির সৌহদ্যের আবেগঘন কথাগুলো শুনে যেন মোমের মতো গলে গেল। সে আলতো করে নিজের হাত দুটো সৌহদ্যের বুকে মুঠো থেকে ছড়িয়ে নিল, তারপর নিবিড় তার গলা জড়িয়ে ধরল। তার কণ্ঠে তখন একরাশ ব্যাকুলতা। আমার খুব ভয় করছে ডাক্তার সাহেব, কেউ কেন চাইছে আমাদের আলাদা করতে। সত্যি যদি আমরা হৃদির কথাটা শেষ করতে পারলো না। সৌহদ্য তার তর্জনী আলতো করে হৃদির ঠোঁটের উপর রাখলো, ওকে থামিয়ে দিল। কিছুক্ষণ হৃদির চোখের গভীরে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নিচু অথচ গম্ভীর স্বরে ফিসফিস করে বলল, সৌহদ্য চৌধুরীর দেহে যতক্ষণ এক ফোঁটা প্রাণ আছে, ততক্ষণ তোর কাছ থেকে তার স্টুপিড মহিলাকে আলাদা করার শক্তি এই পৃথিবীর কারও নেই। একটু থেমে সে আরো কাছে টেনে নিল হৃদিকে। তারপর হৃদির আবেগে টলমল করা চোখের দিকে তাকিয়ে বলল, তুই আমার ভালোবাসা নাও, তুমি আমার অস্তিত্ব, তুমি আমার নিঃশ্বাস, আমার বেঁচে থাকার একমাত্র কারণ। তুমি আমার এমন এক আসক্তি যেখান থেকে মুক্তি পাওয়ার ইচ্ছেও আমার নেই। এই আসক্তিতে সারা জীবন ডুবে থাকতে চাই আমি। আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে, প্রতিটি অনুভূতিতে শুধু তোমারই নাম খোদাই করা। তোমাতেই আমার শুরু, তোমাতেই আমার শেষ। আমার প্রতিটি সকাল তোমাকে দিয়ে শুরু হয়, আর প্রতিটি রাত তোমাকে ভেবেই শেষ হয়। এই সৌহদ্য চৌধুরীর রাজ্যে একমাত্র রানী আপনি, মিসেস চৌধুরী। কথাগুলো বলে সৌহার্দ্য হৃদির ঠোঁটের কোণে আলতো করে একটি চুমু খেলো। তারপর চোখের দিকে তাকিয়ে আবারও শীতল অথচ দৃঢ় স্বরে বলে উঠল, যতই ঝড় তুফান আসুক, মান অভিমান হোক না কেন, আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা কখনো করবেন না মিসেস চৌধুরী। তাহলে সেদিন দুজনের জীবনের শেষ দিন হবে। আমি কিন্তু আপনার চিন্তা ভাবনার থেকেও অনেক বেশি খারাপ মানুষ। হৃদির স্তব্ধতা ভেঙে সৌহদ্দের প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করলো। অতিরিক্ত আবেগে তার দু চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল। আজ মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী নারী বোধহয় সেই নিজেই, যে মানুষটিকে সে সব সময় রাগে আর জেদি ভেবে এসেছে, সেই মানুষটার হৃদয়ের প্রতিটি কোণে শুধু তারই বাস। এটাই সত্য। এই সত্যটা মেনে নিতেও হৃদির কষ্ট হচ্ছে। নাক টেনে ভেজা চোখে সে মৃদু স্বরে প্রশ্ন করলো, এত ভালোবাসেন আমার ডাক্তার সাহেব? সৌহদ্য উত্তর না দিয়ে হৃদির ফুলকো গাল দুটোতে আলতো করে কামড় বসিয়ে দিল। এরপর গম্ভীর স্বরে বলল, স্টুপিড মহিলা, আই ডোন্ট লাভ ইউ। কথাটা শেষ হতে না হতেই তার গাঢ় বাদামি ওষ্ঠজোড়া হৃদির নরম তুলতুলে ওষ্ঠের ভাঁজে ডুবিয়ে দিল। হৃদির হাতগুলো অনচ্ছক ভাবেই সৌহদ্যের শার্ট আঁকড়ে ধরল। নখের আঁচড়ে ফুটে উঠল সেই আকুলতা। কিন্তু পরক্ষণেই সৌহার্দ্য নিজেকে সরিয়ে নিল। চোখে একরাশ বিরক্তি নিয়ে হৃদির দিকে তাকিয়ে সে নিচু স্বরে বলল, স্টুপিড মহিলা, রেসপন্স করো, ফিল পাচ্ছি না। হৃদির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। বুকের ভেতর যেন হাজারটা রঙিন প্রজাপতি ডানা ঝাপটাচ্ছে। অদ্ভুত এক শিহরণে তার শরীরের প্রতিটি স্নায়ু যেন কেঁপে উঠছে। সে কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই সৌহদ্য আবার তাকে গম্ভীর চুম্বনে ডুবিয়ে দিল। হৃদি তাল মেলানোর চেষ্টা করলো, কিন্তু এই উন্মাদ পুরুষের আবেগের তোড়ে সে খেই হারিয়ে ফেলল। অনেকক্ষণ পর যখন সৌহদ্য তাকে ছেড়ে দিল, তখন তার ঠোঁট কাঁপছে। সৌহার্দ্য ঝুঁকে এসে হৃদির কানে লতিতে আলতো করে দাঁত বসিয়ে ফিসফিস করে বলল, প্রস্তুত হন মিসেস চৌধুরী, আপনার এই ছোট্ট শরীরটা আমার উত্তাপ সয়ে নেওয়ার প্রস্তুতি নিন। আমার এইসব নরম আদরে পোষাবে না সুইটহার্ট। একবার আমার বাহুবন্দী হলে কাঁদতে কাঁদতে মুক্তি চাইলেও আমি আপনাকে এক মুহূর্তের জন্য ছাড়ব না। হৃদির গালের রং যেন শরতের শেষ বিকেলের রাঙা আভার চেয়েও গাঢ়। লজ্জায় তার সর্বাঙ্গ যেন আগুনের তাপে পুড়ে যাচ্ছে। কান দিয়ে যেন সূক্ষ্ম গরম ধোঁয়া বেরিয়ে আসছে। আর ফোলা গাল দুটো ঠিক যেন রসের টইটুম্বুর দুটি চেরি ফল। কাঁপা কাঁপা হাতে সে সৈহদ্দের বুকের উপর আলতো করে একটা কিল বসিয়ে দিয়ে ফিসফিস করে বলল, অসভ্য পুরুষ, চুপ করুন তো। সৌহদ্দের মুখে বাঁকা হাসির ঝিলিক। নিজের খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গালটা হৃদির মসৃণ ত্বকে ঘষতে ঘষতে নিচু স্বরে বলল, তুমি এত সফট কেন জান? খেয়ে
কথাটা শেষ হলো না। হৃদি দ্রুত নিজের হাত দিয়ে সৌহদ্দের মুখটা চেপে ধরলো। অভিমান আর লজ্জায় কাবু হয়ে বলল, ছি, একদম নষ্ট পুরুষ, এভাবে লজ্জা দিয়ে মেরে ফেলতে চান আমাকে? হৃদির কথা বলা মাত্রই সৌহদ্দ ওর আঙ্গুলে একটা কামড় বসিয়ে সৌহদ্দ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। হৃদির দিকে ফিরতেই দেখলো লজ্জায় মেয়েটার মুখটা রাঙা হয়ে আছে, যেন ভোরের রক্তিম আভা। সৌহদ্দ তার গম্ভীর মুখোশটা টেনে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে নিজের শার্টের কলারটা ঠিক করতে করতে শীতল গলায় বলল, দেরি হয়ে যাচ্ছে, রেডি হয়ে নাও, হারি আপ। দেরি হয়ে যাচ্ছে, রেডি হয়ে নাও, হারি আপ। খানিক সময়ের ব্যবধানে সৌহদ্দের এই রুক্ষতা হৃদির মনে চিনচিনে ব্যথা জাগিয়ে দিল। সে মলিন মুখে বিছানায় বসে রইল। তারপর আলতো করে সৌহদ্দের শার্টের কণা টেনে ধরে করুণ স্বরে বলল, ভাইয়ার কাছে কয়েকটা দিন থাকি না প্লিজ, না করবেন না? সৌহদ্দের চোখে মুখে বিরক্তি স্পষ্ট ছাপ ফুটে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে একটু কঠোর স্বরে বলল, সরি হার্ট, তোমাকে ছাড়া আমার ঘুম হয় না। এমন অহেতুক জেদ করো না লক্ষ্মীটি। হৃদি করুণ চোখে তাকিয়ে রইল। তার বড় বড় চোখের কোণে জমে ওঠা অভিমান আর বিষণ্ণতা দেখে সৌহদ্দের বুকের ভেতরটা কেমন যেন দুলে উঠল। সৌহদ্দ নিজের বিরক্তিটুকু সরিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে থাকো, বাট অনলি 2 days। এরপর কিন্তু কোনো অজুহাত চলবে না। বলেই হৃদির কপালে একটা দীর্ঘ স্নিগ্ধ চুমু এঁকে সে যখন বেরিয়ে যেতে উদ্যত হলো, হৃদি ব্যাকুল গলায় বলে উঠল, আজ রাতটা থেকে গেলে হতো না? অনেক রাত। সৌহদ্দ থমকে দাঁড়িয়ে হৃদির দিকে ঝুঁকে এলো। হৃদির ঠোঁটের কোণে আলতো একটা আদুরে চুমু এঁকে সে অসহায় গলায় ফিসফিস করে বলল, পসিবল না পাখি, ঘন্টা খানিক পরে একটা জরুরি ওটি আছে, আমাকে যেতে হবে। সাবধানে থেকো, কোনো প্রয়োজন হলে ফোন দিও সুইটহার্ট। বলে হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেল। সকাল 8টায় স্নিগ্ধ আলোয় হৃদির ঘুম ভাঙল। আজ যেন চারপাশটা অন্যরকম উজ্জ্বল। মনে হচ্ছে কোনো এক অজানা খুশির দোলায় মনটা দোল খাচ্ছে। অকারণে ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা কিছুতেই যেন থামছে না। রাতের কথাগুলো মনে পড়তেই তার গাল দুটো রক্তিমাভা ধারণ করলো। লজ্জায় সে মুখ লুকাতে চাইছে, সৌহার্দ্যের সেই প্রতিটি কথা যেন এখনো তার কানে সুরের মতো বাজছে। মুখে না ভালোবাসি বলেও কত সহজে বুঝিয়ে দিল সৌহার্দ্যের অস্তিত্বের গভীরে সে কতটা জড়িয়ে আছে। হৃদি আলতো হাতে মোবাইলটা তুলে নিল। হৃদি স্পন্দন কিছুটা বাড়িয়ে টাইপ করলো, গুড মর্নিং ডাক্তার সাহেব। নিমেষেই ফোনের স্ক্রিনে ভেসে উঠল টুং শব্দ। মেসেজটা খুলে হৃদির চোখে মুখে একরাশ প্রশান্তি। ভেরি গুড মর্নিং সুইটহার্ট, আই অ্যাম বিজি নাও, পরে কল দিচ্ছি তোমায়, ওকে হার্ট। মুচকি হেসে হৃদি ফিরতি মেসেজ পাঠালো, ওকে। তারপর ফোনটা পাশে রেখে সে একরাশ উচ্ছ্বাস নিয়ে বিছানা ছাড়লো। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের দিকে যেতেই দেখলো সবাই নাস্তার টেবিলে বসে পড়েছে। রিদিকে দেখেই সাহাবীর স্নেহের স্বরে তার পাশের চেয়ারটা টেনে দিল। রিদিকে ভাইয়ার পাশে বসতে সাহাবীর পরম মমতায় নিজে হাতে খাবার বেড়ে তার মুখে তুলে দিতে লাগলো। আরিফা খান এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার চোখ মুখে এক অদ্ভুত প্রশান্তি। ভাই বোনের এই গভীর ভালোবাসা দেখে যেন তার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ঠিক তখনই টেবিলের আবহটা বিষাক্ত করে তুলল আকিব শিকদার। সাহাবীরের দিকে তীক্ষ্ণ বিরক্তির চোখে তাকিয়ে তিনি রুক্ষ গলায় বলে উঠলেন, আর কতদিন এভাবে অন্যের দায়িত্ব ঘাড়ের উপর বেয়ে বেড়াবে? রিদি মামুনি এখন বড় হয়েছে, তার সব দায়িত্ব এবার ওকে বুঝিয়ে দাও। টেবিলের পরিবেশটা মুহূর্তে থমথমে ভারী হয়ে উঠল। সাহাবীর এক পলক বাবার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক তাচ্ছিল্যের হাসি। স্থির কণ্ঠে সে বলল, কেন পাপা, শত্রুদের সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করতে? আগেই শিকদার চমকে উঠলেন। সাহাবীর কখনো তার সঙ্গে এভাবে কথা বলেনি। কিছুটা হকচকিয়ে গেলেন তিনি। পরক্ষণে সামলে নিয়ে হালকা কাশলেন। নিজেকে স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা করে বললেন, ওর আবার কিসের শত্রু, কিসব বাজে কথা বলছো? ও তো এখনো বাচ্চা মেয়ে, আর তাছাড়া এখন ওর ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, নিজেরটা বুঝে নেওয়াই ভালো। এরপর কণ্ঠে সামান্য বিষ মিশিয়ে যোগ করলেন, তাছাড়া তোমারও তো নিজের একটা ভবিষ্যৎ আছে নাকি? সব তো তোমার বোনের নামে করে দেওয়া হয়েছে। আকিব শিকদারের বাক্য শেষ হওয়ার আগেই সাহাবীরের রাগী কণ্ঠের বাতাস যেন কেঁপে উঠল। সে বলে উঠল, প্রয়োজনে আমার যা কিছু আছে তা আমার বোনেরই হবে। এই পৃথিবীতে ও আমার সব থেকে বড় সম্পদ। তাই ওর বিষয়ে কারো কাছ থেকে আমি কোনো ধরনের মন্তব্য শুনতে চাই না। আজকের পর থেকে যেন এই আলোচনার পুনরাবৃত্তি না হয়। বলেই সে পরম যত্নে হৃদির মুখটা মুছিয়ে দিল। এরপর আদুরে কণ্ঠে বলল, তুই রুমে যা, কলেজ যেহেতু নেই, একটু পড়াশোনা কর।
আমি ফিরলেই তোকে ঘুরতে নিয়ে যাব। রিদি মাথা নেড়ে সম্মতি জানিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। আকিব শিকদারের মাথায় রিদি বিশেষ মাথা ঘামালো না, কারণ সে আগে থেকে জানে যে তার বাবা আকরাম খানের মৃত্যুর পর তাদের সমস্ত সম্পত্তি দেখাশোনার দায়িত্ব আরিফা খানের বড় ছেলে সাহাবীর নিয়েছে। তবে রিদি তখনও জানতো না যে সাহাবীর তার আপন ভাই। সে কেবল এটুকুই জানতো যে খান বংশের একমাত্র অধিকারী হিসেবে তার দাদা আর বাবা আকরাম খান মিলে সমস্ত সম্পত্তি তার নামে দিয়ে গিয়েছেন। 18 বছর পূর্ণ হওয়ার পর সে সবকিছুর মালিকানা বুঝে নিতে পারবে, এমনটাই সে শুনেছে শারহান চৌধুরীর কাছে। আকরাম খানের আরেকটি সন্তান ছিল, রিদা, কিন্তু সে তার নিজের রক্ত নয়, জেলখানার এক আসামির সন্তান। মেয়েটি জন্ম নেওয়ার পরই তার মা পৃথিবী ছেড়ে চলে যান। আকরাম খান দয়ার পরশ হয়ে মেয়েটিকে নিজের কাছে নিয়ে আসেন, কিন্তু তার একান্ত ইচ্ছে ছিল তিনজন মানে সাহাবীর সহ সবাইকে সমান চোখে দেখবেন এবং সবকিছু সমান ভাগিদার করবেন। কিন্তু আকরাম খানের বাবার জন্য সেটা আর হয়ে ওঠেনি। আকরাম খানের বাবা মানুষটা অনেকটা আরমান খানের মতোই ছিলেন, খুব একটা সহজ সরল বা ভালো মানুষ ছিলেন না তিনি। কেন জানি না তিনি কোনোভাবেই সাহাবীরকে নিজের বংশধর হিসেবে মেনে নিতে পারেননি। অথচ কি অদ্ভুত ব্যাপার, সেই দাদাই আবার রিদিকে নিজের কলিজার টুকরো মনে করতেন। আকরাম খান কখনো তার বাবার কথার অবাধ্য হওয়ার মতো মানুষ ছিলেন না, তাই শেষ পর্যন্ত বাবার জেদের কাছে তিনি নতি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। তার যেহেতু নিজের কোনো সন্তান ছিল না, তাই এসব নিয়ে তিনি খুব একটা মাথা ঘামাতে চাননি। তবে সত্যি বলতে রিদাকে তিনি কখনো ভাইয়ের সন্তান মনে করেনি। নিজের সন্তানের মতোই পরম যত্নে বড় করেছেন। মেয়েটাকে কোনো দিন তিনি বুঝতে দেননি যে তারা তাকে বড় করেছে, তারা আসল বাবা মা না তারা। দুপুর প্রায় 12টা। শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট। টেবিলের একপাশে বসে আছে সৌহদ্দ, ফারিস আর সুজন। ঠিক তাদের মুখোমুখি তাজওয়ান। গত আধা ঘন্টা ধরে সৌহদ্দ তাজওয়ানের দিকে এমন শিকারী দৃষ্টিতে তাকিয়ে আছে যে কারো সাধ্য নেই বোঝার তার মাথায় ঠিক কি চলছে। দীর্ঘক্ষণ এই অদ্ভুত নীরবতার পর তাজওয়ান বিরক্তি ঝেড়ে বলল, হঠাৎ আমাকে ডাকার কারণটা কি বলবি? নাকি বউ বাপের বাড়ি চলে গেছে বলে এখন শত্রুকে দেখে নিজের খায়েশ মেটাতে চাচ্ছিস? বলেই একগাল বাঁকা হাসি দিল তাজওয়ান। সৌহদ্দের কপালে বিরক্তির ভাঁজ পড়ল, তবে পরক্ষণে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে এসে শান্ত গলায় বলল, আমার এত সুন্দরী বউ থাকতে তোকে দেখে খায়েশ মেটাতে হবে কেন বল? উল্টো তোর জন্যই তো উপকার হলো। শ্বশুরবাড়ি বউয়ের রাগ ভাঙাতে গিয়ে 2 দফা হট হট রোমান্স সেরে এলাম। তোর কারণেই আমার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হলো, তাই ভাবলাম তোকে ট্রিট দিই। আমার আবার স্বভাবই এমন, কেউ উপকার করলে তাকে কিছু না দিতে পারলে মনটা ছটফট করে। কথাটা বলেই সৌহার্দ্য নিজের শার্টের কলারটা একটু নিচে নামালো, ঘাড়ের কাছে একটা স্পষ্ট লাল দাগ দেখিয়ে একটা বিজয়ী হাসি দিয়ে বলল, দেখ বউ কত ভালোবেসে লাভ বাইট দিয়েছে। তাজওয়ানকে সুন্দর করে মিথ্যা বললেও সৌহার্দ্য মনে রাগে ফেটে পড়ল। তার চিৎকার করে বলতে ইচ্ছে হলো, কুত্তার বাচ্চা, তোর জন্য বইয়ের লাভ বাইট তো দূরের কথা, অর্ধেক রাত রাস্তার ধারে দাঁড়িয়ে মশার কামড় খেয়েছে। তোকে কেটে কুচুকুচি না করা পর্যন্ত আমার শান্তি নেই। হারামির বাচ্চা, জেনে শুনে তুই বাঘের খাঁচায় পা বাড়িয়েছিস। সৌহদ্দের কথাটা তাজওয়ানের বিষের মতো মনে হলো। সে চোয়াল শক্ত করে বসে আছে, তার হাত দুটো রাগে মুষ্টিবদ্ধ। এদিকে সুজন আর ফারিস খুক খুক করে কেসে উঠল। তারা এতক্ষণ ধৈর্য নিয়ে এই দুই শত্রুর সংলাপ উপভোগ করছিল। সৌহদ্দ অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ করলো না। সে শান্ত ভঙ্গিতে এক ওয়েটারকে ডেকে খাবারের অর্ডার দিল। তাজওয়ান বিরক্তি ভরা কণ্ঠে বলল, আমি খাবো না, কি বলবি বল, আমার তাড়া আছে। তাজওয়ানের কথা শুনে ফারিস মুখ বাঁকিয়ে বিদ্রূপের হাসি হেসে বলল, অবৈধ মাল, তোর আবার কিসের তাড়া? নতুন করে কার বউ ভাগিয়ে আনার প্ল্যান করছিস শুনি? তাজওয়ান রাগে গর্জে উঠে বলল, তোর সাথে কথা বলছি না আমি। তারপর সৌহদ্দের দিকে তাকিয়ে আর চোখে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, আমার একজনকে চাই, সে হচ্ছে ডক্টর সৌহদ্দের। কথাটা শেষ করতে পারল না তাজওয়ান, তার আগেই সৌহদ্দ গর্জে উঠে টেবিলের উপর ঝুঁকে এলো। তার চোখে আগুনের ঝিলিক, দাঁতে দাঁত চেপে সে বলল, হারামের বাচ্চা, একবার তোর ওই দুর্গন্ধযুক্ত মুখে আমার বউয়ের নাম নিয়ে দেখ, তোর কলিজা ছিঁড়ে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দেব। শান্ত আছি, শান্ত থাকতে। শুয়োরের বাচ্চা, আমার ধৈর্য যে কতটা কম সেটা তোদের বাপ বেটা ভালোভাবেই জানিস। সৌহদ্দের এই রণমূর্তি দেখে তাজওয়ান মুহূর্তের জন্য থমকে গেল।
সে খুব ভালো করেই জানে সৌহর্দ্য কেমন মানুষ। এই ছেলে ঠান্ডা মাথায় মানুষ খুন করতেও দুবার ভাববে না। তাজন তাই নিজেকে কিছুটা শান্ত করে বলল, কি বলতে চাস বল। ঠিক সেই মুহূর্তে ওয়েটার খাবার নিয়ে হাজির হলো। সৌহর্দ্য ইশারায় খাবার সার্ভ করতে বলল। ওয়েটার খাবার রেখে চলে যেতেই সৌহর্দ্য নিজের জুসের গ্লাসে একটা লম্বা চুমুক দিয়ে শান্ত স্বরে বলল, খাওয়া শুরু কর, খেতে খেতে বলছি। তাজনের খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু সৌহর্দ্যের আসল উদ্দেশ্য জানার কৌতূহলে সে অনিচ্ছা সত্ত্বেও হাত বাড়িয়ে প্লেট থেকে খাবার তুলে নিল। লোভনীয় খাবার দেখে সুজনও আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ধুমিয়ে খেতে শুরু করলো। সৌহর্দ্য সুজনের দিকে তাকিয়ে বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিল। আসার আগে ওই গাধাটাকে বলে দিয়েছিল জিভ সামলাতে, কিন্তু এখানে এসে খাবারের স্বাদ পেয়ে সে সব নিয়মকানুন ভুলে গেছে। সৌহর্দ্য সুজনের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সুজন খাওয়ায় এতটা মগ্ন যে সেদিকে পাত্তা দিল না। ফারিস চুপচাপ তাজন আর সুজনের খাওয়ার দিকে তাকিয়ে রইল। ওদের খাওয়া দেখে মনে হচ্ছিল যেন এটাই তাদের জীবনের শেষ খাওয়া। ফারিসের এই চিন্তার মাঝে সুজন প্লেটে আর একটু মাংস তুলে নিয়ে ফারিসের দিকে পাকিয়ে বলল, ফারিস, মাংসটা কিন্তু হেব্বি মজা হয়েছে, খেয়ে দেখ এটা কিসের মাংস রে সৌহর্দ্য, দারুণ টেস্ট। এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ যদি আগে জানতাম তবে অনেক আগে থেকে এখানে আসতাম। সুজনের একটানা বকবকানিতে ফারিসের কানের পাশ দিয়ে স্রেফ বয়ে বেরিয়ে যাচ্ছে। সেদিকে ওর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বুকের ভেতর একটা অজানা আশঙ্কায় ধরপড় করছে ওর। মস্তিষ্ক বারবার সংকেত দিচ্ছে নিশ্চয়ই কোনো বড়সড় গন্ডগোল আছে। সৌহর্দ্য মোটেই এমন কোনো দয়াবান মহামানব নয় যে নিজের স্ত্রীর সাথে ঝামেলা পাকানো ঘোর শত্রুকে ডেকে এনে এমন রাজকীয় আপ্যায়ন করবে। অসম্ভব। এর পিছনে নিশ্চিত বড় কোনো গন্ডগোল তো আছে। এই ভেজাল প্রোডাক্টটাকে ফারিস হাড়ে হাড়ে চেনে। ওর শিরায় শিরায় কি বইছে তা ফারিসের অজানা নয়। ওর মাথার ভেতর যখন সন্দেহের পোকাগুলো কিলবিল করছিল, ঠিক তখনই ভাবনার সুতো ছিঁড়ে গেল তাজওয়ানের কথায়। সে চরম আয়েশ করে চিবোতে চিবোতে নির্লিপ্ত গলায় বলল, খাবারটা ভালো ছিল, এবার বল কি বলবি। তাজওয়ানের কথা কানে যেতে সৌহর্দ্য কাচের গ্লাসটা মৃদু শব্দে টেবিলে নামিয়ে রাখলো। তারপর তাজওয়ানের দিকে বাঁকা চাহনি নিক্ষেপ করে ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে ধীরে সুস্থে উঠে দাঁড়ালো সে। চেয়ার থেকে কয়েক কদম পিছিয়ে গিয়ে গলার স্বর নামিয়ে এনে এক হিমশীতল গম্ভীর কণ্ঠে বলল, তৃপ্তি করে খাওয়ার জন্য ধন্যবাদ তোকে। খাবারটা সুস্বাদু লাগারই কথা, কারণ তোর চরিত্রের সাথে ওটার বেশ মিল আছে। ওটা মরা কুকুরের মাংস ছিল। তবে সাবধান, এরপর যদি আমার স্ত্রীর দিকে হাত বাড়ানোর বিন্দুমাত্র চেষ্টা করিস তবে তোকে টুকরো টুকরো করে তোর বাবার পাতে তুলে দেব, শুয়ারের বাচ্চা। সৌহার্দ্যের প্রতিটি শব্দ যেন বজ্রপাতের মতো নিস্তব্ধতায় আশ্রে পড়ল। তাজওয়ানের হাতের চামচটা থরথর করে কাঁপতে কাঁপতে থেমে গেল। একই অবস্থা সুজনেরও। দুজনেরই পাথরের মূর্তির মতো স্থবির হয়ে সৌহর্দ্যের দিকে তাকিয়ে রইল। পরক্ষণে যেন তাজনের পেটের ভেতরটা তোলপাড় শুরু করলো। মুহূর্তের মধ্যে তার মুখ দিয়ে গড়গড়িয়ে পড়লো বমির স্রোত, যা নিমেষেই টেবিলকে ভাসিয়ে দিল। সুজনও তখনও ঘোর কাটেনি, যেন সৌহর্দ্যের প্রতিটি ভয়াবহ শব্দ তার মস্তিষ্কে গিয়ে আঘাত করছে। কিন্তু তাজওয়ান বিভৎস অবস্থা দেখে তার নিজেরও গা গুলিয়ে উঠল। তাজওয়ান যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে দমবন্ধ হয়ে চোখ উল্টা ফেলতে শুরু করেছে। তার শরীরের ভেতর থেকে যা বেরিয়ে আসছে তা যেন খাবারের পরিমাণের চেয়েও কয়েক গুণ বেশি। সেই দমবন্ধ করা পরিবেশ এবং বমির গন্ধে সুজনা নিজেকে ধরে রাখতে পারল না। একটু পর সুজনের হুঁশও ফিরল। সৌহর্দ্যের সেই বিষাক্ত কথাগুলো যেন তার কানের ভেতরে আগুনের মতো জ্বলছে। সেও আর সামলাতে পারল না। বমির তোড়ে টেবিল ভাসিয়ে দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। রাগে দুঃখে আর চরম বিতৃষ্ণায় সুজন বিড়বিড় করে বলতে লাগলো, হে আল্লাহ, আমি কোন পাপ করেছিলাম? শাস্তি হিসেবে আমাকে এমন দুটো শয়তান বন্ধু জুটিয়ে দিলে। এমন শাস্তি দেওয়ার চেয়ে বরং আমাকে তোমার কাছে তুলে নিতে পারতে। এমন অভিশপ্ত বন্ধু তুমি শত্রুকেও দিও না মাবুদ। কথাটা শেষ করে সে পুনরায় অসহ্য যন্ত্রণায় আবার বমি করতে শুরু করলো। এদিকে তাজওয়ানের অবস্থা তখন শোচনীয়। যন্ত্রণায় তার চোখ মুখ উল্টে যাচ্ছে। সৌহর্দ্য সেদিকে তাকিয়ে বিরক্তির চোটে ভুরু কুঁচকে নিল। পাশে থাকা একজন ওয়েটারকে কিছু টাকা ধরিয়ে দিয়ে নির্লিপ্ত গলায় বলল, এটাকে হাসপাতালে নিয়ে যাও। ওয়েটার দ্রুত সায় দিয়ে তাজওয়ানকে টেনে হিঁচড়ে নিয়ে যেতেই সুজন ক্লান্ত ও ভাঙা চোখে সৌহর্দ্যের দিকে তাকালো।
আর্তস্বরে সে প্রশ্ন করলো, তুই আমার সাথে এত বড় শত্রুতা কিভাবে করতে পারলি? ভাই সত্যি করে বলতো কিসের মাংস ছিল? চৌহদ্দের চোখে মুখে একরাশ বিরক্তি খেলা করছে। সে ঝাঁঝিয়ে উঠে বলল, তোকে এখানে আসার সময় বলেছিলাম না তোর জিভ সামলাতে? শুনেছিস আমার কথা? এখন আমার দোষ দিচ্ছিস ইডিয়েট? আর শোন, ওটা কুকুরের মাংস ছিল না। সৌহদের কথা শুনে সুজন যেন মরা মানুষের মতো হাঁপ ছেড়ে বাঁচলো। তার মনে কিছুটা স্বস্তি এলো যে তার বন্ধু অন্তত অতটা খারাপ নয়। কিন্তু তার সেই স্বস্তি দীর্ঘক্ষণ স্থায়ী হলো না। তার আগে ভেসে এলো সৌহদ্দের সেই গমগমে কণ্ঠস্বর, ওটা মরা শেয়ালের মাংস ছিল। কথাটি বলে পকেট থেকে সানগ্লাসটা বের করে চোখে লাগিয়ে নিল। এরপর কোনো দিকে না তাকিয়ে গটগট করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। সুজন এই মর্মান্তিক সত্য শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যে তার পাকস্থলী দুমড়ে মুচড়ে উঠল। অসহ্য গ্লানিতে সে আবারও বমি করে দিল। সৌহদ্দের দিকে তাকিয়ে চিৎকার করে সে বলল, আমার অভিশাপের জীবনে তুই বাসর করতে পারবি না। বইয়ের কাছে গেলেই তোর জীবনে গজব আসবে। শালার তোর মতো বন্ধু থাকার চেয়ে খোলা শত্রু অনেক ভালো। কথাটা শেষ না হতেই সুজন আবারও বমি করতে শুরু করলো। ফারিস একটু এগিয়ে গিয়ে সুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে চাইলো, কিন্তু সুজন তীব্র ঝাড়ে তাকে সরিয়ে দিয়ে আর্তনাদ করে উঠল, দূরে থাক আমার থেকে। তোরা দুটো আমাকে কবরে না পাঠানো পর্যন্ত ক্ষান্ত হবি না, তাই না? তোদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ডিভোর্স দিলাম তোদের দুজনকে আমার জীবন থেকে। ফারিস ওর পাগলামি গায়ে মাখলো না। এই মুহূর্তে সুজনের বিভৎস অবস্থা দেখে তার যেমন হাসি পাচ্ছে তেমনি ভীষণ মায়াও লাগছে। সৌহদ্দের উপর সে কোনো দোষ চাপাতে পারছে না, কারণ আসার আগেই সৌহদ্দ তাদের বিশেষ করে সুজনকে বারবার সতর্ক করে দিয়েছিল। সে জানতো সুজন খেতে খুব ভালোবাসে। ফারিস সুজনকে সান্ত্বনা দেওয়ার সুরে বলল, এমন করিস না ভাই, ও তো শুধু ওই অবৈধ মালটাকে ভয় দেখানোর জন্য এসব বলেছে। তুই শান্ত হ ভাই। ফারিস মুখে সান্ত্বনা দিলেও মনে মনে সে জানে এটি স্বাভাবিক কিছু ছিল না। এটি কিন্তু আসল রহস্যটা কি তার সৌহদ্দ ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব নয়। সৌহদ্দকে সে খুব ভালো করেই চেনে। সুজনকে সান্ত্বনা দিতে দিতে ফারিস বিড়বিড় করে বলতে লাগলো, শারহান চৌধুরীর ফ্যাক্টরিতে নিশ্চিত কোনো গন্ডগোল ছিল। তা না হলে এমন ভেজাল পোজা তা না হলে এমন ভেজাল প্রোডাক্ট বের হলো কিভাবে? বিকালের সূর্যটা তখন দিগন্তের কোলে নুইয়ে পড়েছে। মেঘের গায়ে লেগেছে একরাশ সিঁদুরে আভার খেলা। শিকদার বাড়ির বারান্দায় বসে হৃদি মুগ্ধ নয়নে তাকিয়েছিল সেই মায়াবী দৃশ্যের দিকে। বাতাসে ভাসছে শিউলি ফুলের স্নিগ্ধ ঘ্রাণ, আর দূর থেকে ভেসে আসা কোনো এক অজানা পাখির শেষ বিকালের ডাক চারপাশের নিস্তব্ধকে যেন আরো গভীর করে তুলেছে। কিন্তু প্রকৃতির এই শান্ত রূপের বিপরীতে রীতির মনের ভেতরে তখন এক অশান্ত ঢেউ আছড়ে পড়ছে। এখানে 2 দিন থাকবে বললেও এখন সৌহার্দ্যের অভাবটা যেন প্রতিটা মুহূর্তে ওকে বিঁধছে। সকাল থেকে লোকটার কোনো খবর নেই। একটা মেসেজ দেওয়ার পর থেকে যেন এক রহস্যময় নীরবতা হারিয়ে গেছে। রীতির এমন ভাবনার মাঝে সাহাবীর এসে তার পাশে বসলো। বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কি হলো পাখি, মন খারাপ কেন? দিদি ভাইয়ের দিকে তাকিয়ে এক চিলতে ম্লান হাসি আসলো, তেমন কিছু না ভাইয়া। সাহাবীর পকেট থেকে একটা চকলেট বের করে বোনের হাতে গুজে দিল। বোনের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে গভীর মমতায় বলল, আমার উপর অনেক অভিমান তোর, তাই না? দিদি চেয়ার টেনে ভাইয়ের আরেকটু কাছে এগিয়ে এলো। তারপর ভাইয়ের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, অভিমান তো নয় ভাইয়া, শূন্যতা। তুমি যখন জানতে আমি তোমার বোন, তখন কেন আমাকে এভাবে একা ফেলে রাখলে? কেন তখন আমাকে তোমার কাছে নিয়ে গেলে না? আবেগ সামলাতে না পেরে হৃদি কণ্ঠস্বর কেঁপে উঠল। চোখের কোণ গড়িয়ে জল নেমে এলো তার। ভাই, জানো ভাইয়া, বাবা মা চলে যাওয়ার পর এই পৃথিবীতে নিজেকে বড্ড একা লাগতো। প্রতিটা দিন আকাশের দিকে তাকিয়ে ভাবতাম, এই দুনিয়ায় যদি আমার একজন মানুষও আপন থাকতো। যখনই মনে হতো আমার কেউ নেই, বুকের ভিতরটা যেন চিড়ে যেত। অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে উঠতাম। অথচ তুমি ছিলে, আমার একটা ভাই ছিল, যা আমি জানতামই না। বলেই রিদি আর নিজেকে ধরে রাখতে পারলো না। ভাইয়ের বুকে মুখ লুকিয়ে হু হু করে কেঁদে উঠল। তার কান্না যেন দীর্ঘদিনের জমানো সব অবহেলা আর একাকিত্বের অভিমান হয়ে ঝরে পড়তে লাগলো। সাহাবীরের চোখ জোড়া টকটকে লাল হয়ে উঠেছে। পুরুষ মানুষ সহজে কাঁদে না, আর সাহাবীরও হয়তো নিজের বুকের ভেতর গুমড়ে ওঠা সেই হাহাকারটুকু পাথর চাপা দিয়ে গিলে ফেলার ব্যর্থ চেষ্টা করছিল।
বোনের অভিযোগের প্রতিটা শব্দ যেন তার হৃৎপিণ্ডে ধারালো ছুরির মতো বিঁধছিল। সত্যি তো, সে চাইলে তো অনেক আগে রিদিকে নিজের কাছে নিয়ে যেতে পারতো, কিন্তু তার আগে যে পরিস্থিতির বেড়াজাল আর অন্য কারো অধিকারের দেয়াল হয়ে দাঁড়িয়ে গিয়েছিল তার সামনে, যে বন্ধন চাইলে ছিন্ন করার সাধ্য তার ছিল না, সেই অসহায়ত্ব তাকে দূরে সরিয়ে রেখেছিল। সাহাবীর দীর্ঘ একটা শ্বাস ফেলল। সেই নিঃশ্বাসের সাথে যেন বেরিয়ে এলো কয়েক বছরের জমানো দীর্ঘশ্বাস। দিদিকে নিজের বুকের সাথে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে কম্পিত কণ্ঠে বলল, সরি কলিজা, ভাইয়াকে ক্ষমা করে দে। আমার এই পাখিটাকে আর কোনো দিন কষ্ট পেতে দেব না, প্রমিস। সৌভাগ্য যদি তোকে এক বিন্দুও কষ্ট দেয় তবে তার খবর আমি করে ছাড়বো। নিজের কথার দৃঢ়তায় যেন একটু আশ্বস্ত হলো সে। রিদির মাথায় আলতো করে ভালোবাসার এক চুমু খেলো সাহাবীর। ভাইয়ের সেই আদর মাখা কথা আর অকৃত্রিম মমতায় রিদির সমস্ত অভিমান যেন ধুয়ে মুছে গেল। সে বিড়াল ছানার মতো আরো একটু গুটিসুটি মেরে ভাইয়ের বুকে লেপ্টে রইল, যেন বহু বছর পর নিজের হারানো আশ্রয়টুকু খুঁজে পেয়েছে। রিদি শিকদার বাড়ি থেকে আসার প্রায় এক সপ্তাহ কেটে গেছে। আজ খান বাড়িতে উৎসবের আমেজ। আরহানের যমজ মেয়েদের দ্বিতীয় জন্মদিন উপলক্ষে ছোটখাটো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাড়ির অন্দর মহল যেন এক টুকরো ব্যস্ততার স্বর্গ। দিদি আর পিঠা দুজনেই যেন পাক্কা গৃহিণীর মতো শাড়ির আঁচল কোমরে গুজে ব্যস্ত হয়ে আছে মেহমানদার আপ্যায়নের আয়োজনে। তাদের সাথে হাত মিলিয়ে কাজ করছে রায়দা শেখও। সাথে গিয়ে অবশ্য রান্নাঘরের ধারে কাছেও ঘেঁষতে দেয়নি তারা। রিদি তার উপর দায়িত্ব দিয়েছে ছোট দুই রাজকন্যার সাজগোজের। নীতি যখন নিপুণ হাতে ফল কাটতে ব্যস্ত, ঠিক তখনই ওপরতলা থেকে সৌহদ্দের হাঁক ডাক ভেসে এলো। দিদিকে চিৎকার করে ডাকছে সে। এখন এটা সৌহদ্দের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। বাড়িতে যতক্ষণ থাকে রিদিকে তার চোখের সামনে চাই চাই। আর তার এই ডাকার ধরনটা বড়ই অদ্ভুত। যে কেউ শুনলে ভাববে বউয়ের জন্য যেন ব্যাকুল হয়ে সে হাহাকার করছে, অথচ ঘরের ভেতর নিয়ে গেলে হয় তাকে পড়তে বসাবে, নয়তো কোনো অহেতুক টপিক নিয়ে টেনে এনে ধমকাবে। রিদি চটজলদি ফল কাটার ছুরিটা একপাশে নামিয়ে রেখে রুমের দিকে দৌড় দিল। রিদির ঘরে ঢুকতেই সৌহার্দ্য ওর দিকে না তাকিয়ে বিরক্তি ঝরানো কণ্ঠে বলল, তোমাকে কাল যে ফাইলটা রাখতে দিয়েছিলাম সেটা কো? কথা শেষ করতে পারলো না, দৃষ্টি সামনে পড়তেই বাক্যটা গলায় আটকে গেল ওর। পরনে খয়েরি রঙের শাড়ি, আঁচলটা কোমরে যত্ন করে গুজা, কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আর পরিপাটি সাজে রিদিকে আজ এক অনন্য গৃহিণী মনে হচ্ছে। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকা সৌহদ্দের চোখে মুহূর্তের জন্য রিদির অনাবৃত কোমরের ভাঁজে আটকে গেল। নিমিষের মধ্যে তার চোয়াল শক্ত হয়ে উঠল। কণ্ঠস্বরে তখন আগ্নেয়গিরির উত্তাপ। স্টুপিড মহিলা, তোমাকে শাড়ি পরে বাইরে যেতে বারণ করিনি আমি? তার উপর আবার এভাবে পেট দেখিয়ে ঘুরে বেড়াচ্ছ? সাহস তো কম বাড়েনি তোমার? আমার কথা সৌহদ্দের রাগী কণ্ঠস্বর থামিয়ে দিল রিদি। দ্রুত এগিয়ে এলো, আলতো করে নিজের মাথাটা সৌহদ্দের বুকের উপর এলিয়ে দিয়ে শার্টের বোতামে আঙ্গুল বোলাতে বোলাতে মিনমিন গলায় বলল, এমন রেগে যাচ্ছেন কেন? আজ বাড়িতে অনুষ্ঠান, তাই আম্মু পড়তে বললেন। দিদির উষ্ণ ছোঁয়া আর অবাধ্য চাহনি মুহূর্তেই সৌহদ্দের ক্রোধের ধার কমিয়ে দিল। সে শাড়ির ভাঁজ বেদ করে রিদির উন্মুক্ত কোমরে হাত রাখলো। আলতো করে আঙ্গুল চালাতে চালাতে তার গলার স্বর ভারী হয়ে এলো, আমাকে কন্ট্রোল করা শিখে গেছেন মিসেস চৌধুরী। বলে আরেকটু ঘনিষ্ঠ হতে চাইল সৌহদ্দ, তবে মুহূর্তটা পূর্ণতা পাওয়ার আগে ঘরের ভেতরে সূক্ষ্ম এক মিউ মিউ শব্দ ভেসে এলো। সৌহদ্দের বিরক্তি শেষ রইল না। নাক মুখ কুচকে উৎস খুঁজতে দেখলো রিদির পায়ের কাছে শাড়িটার মুখ দিয়ে টেনে ছিঁড়ে ফেলার উপক্রম করছে একরত্তি এক বিড়াল ছানা। সৌহদ্দ ধমক দেওয়ার আগে রিদি ঝুঁকে পড়ল। পরম মমতায় ছানাটিকে কোলে তুলে নিল সে। ছানাটির পশমযুক্ত শরীরে গাল ঘষে চুমু দিয়ে দিতে আদুরি গলায় বলল, কি হয়েছে সোনা, খুব ক্ষুধে পেয়েছে? চলো তোমাকে খেতে দেই। সৌহদ্দের চোখে তখন মিশ্র এক অনুভূতি, অবিশ্বাস আর কিছুটা অসহায়ত্ব। একবার সে তার এই স্টুপিড বইয়ের মায়াবী মুখের দিকে তাকাচ্ছে, যে বিড়াল ছানাকে নিজের বুকের কাছে আগলে রেখেছে, আর একবার ওই ছোট্ট পানিটার দিকে। অদ্ভুত বিষয় হলো, ছানাটি রিদির কোলে যতটা নিশ্চিন্ত, সৌহদ্দের দিকে তাকাতেই তার চোখে মুখে ফুটে উঠেছে চরম বিরক্তি। যেন সে পরিষ্কার জানিয়ে দিচ্ছে এই গম্ভীর মানুষটিকে তার একদম পছন্দ হয়নি। বিড়াল ছানাটির এমন ঔদ্ধত্যপূর্ণ চাহনি দেখে সৌহদ্দের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাগে গজগজ করে সে এগিয়ে এসে বলল, সরাও ওটাকে, অ্যালার্জি হবে তোমার। এটা কোত্থেকে জুটিয়েছো? আর আর ওকে চুমু খেলে কেন, স্টুপিড মহিলা?
রীতি বিরক্তির চোটে নাক মুখ কুঁচকে বলে উঠল, এমন করছেন কেন আপনি? কত ভদ্র একটা বাচ্চা। গতকাল কলেজ থেকে ফেরার পথে বৃষ্টির মধ্যে ভিজে কাঁপছিল, তাই নিয়ে এলাম। দেখুন তো কত শান্ত, একদম বিরক্ত করে না। বলে রীতি আবারও যে ছানাটিকে আদর করে চুমু খেতে গেল, সৌহদ্দের ধৈর্যের বাঁধটা এক ঝটকায় ভেঙে গেল। সে রাগে চিৎকার করে উঠল, স্টুপিড মহিলা, আর একবার ওটাকে চুমু দিয়েছ তো দুজনে এক দুজনকে একসাথে বারান্দা থেকে ছুঁড়ে ফেলবো। সৌহদ্দের প্রচন্ড হুংকারে হৃদি থমকে গেল, আর বিড়াল ছানাটি ভয়ে হৃদের শাড়ির ভাঁজে গুটিসুটি মেরে ঢুকে পড়ল। দিদি অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল, এমন করেন কেন সব সময়? একদম ভালো লাগে না আপনার এই স্বভাব। বিড়বিড় করতে করতে সে ছানাটিকে আগলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। হৃদির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল সৌহদ্দ। রাগে তার সারা শরীর জ্বলছে। দাঁতে দাঁত চেপে সে নিজের মনে গজরাচ্ছে, স্টুপিড মহিলা। নিজের স্বামীকে এক ফোঁটাও ভালোবাসা দিয়ে একটা চুমুর দিত খেতে পারলো না এখনো, সেই কিনা একটা স্টুপিড বিড়ালকে বুকে ঢুকিয়ে চুমু খাচ্ছে। বেয়াদব মহিলা একটা। স্বামীর মনের অবস্থা বোঝার কোনো ক্ষমতা নেই, আবার চলে আসে ভালোবাসার দাবি নিয়ে। রাগে বিরক্তিতে চোয়াল শক্ত করে সৌহদ্দ হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাত প্রায় 11টা। অন্দর মহলে মুখরিত ছোটদের হাসিতে কেক কাটার প্রস্তুতি চলছে। দিদি বারবার দরজার দিকে তাকাচ্ছে। ফোনের স্ক্রিনে সৌহদ্দের নাম দেখেও কয়েকবার কল দিয়েছে, কিন্তু ওপাশ থেকে কেবল আশ্বাস মিছে একটু পর আসছে, অথচ মানুষটার আসার নামগন্ধ নেই। দিদির মনে তখন অস্থিরতা। চাচি হিসেবে বাচ্চাগুলোর হাতে কিছু উপহার তো তুলে দিতে হবে। রিভার সাথে যেতে চেয়েছিল কিছু আনার উদ্দেশ্যে, কিন্তু সৌহদ্দ বারণ করে বলেছিল ওসব নিয়ে রিদির ভাবতে হবে না, সময় মতো পেয়ে যাবে। এখন অনুষ্ঠান শেষ হওয়ার পথে, অথচ সৌহদ্দের দেখা নেই। বাচ্চা দুটোকে খালি হাতে কেক খাওয়াতে হবে ভেবে রিদির ভীষণ রাগ আর অস্বস্তি হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ক্লান্ত শৈলে ঘরে ঢুকলো সৌহদ্দ। কালো শার্টের উপরের বোতামগুলো খোলা, চুলগুলো অবিন্যস্ত। রিদি দ্রুত পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। চারদিকে একবার আর চোখে চেয়ে দেখলো কেউ দেখছে কিনা, তারপর ইশারায় মাথা নিচু করে বলল। সৌহদ্দ কোনো প্রতিউত্তর করলো না, বরং বাধ্য ছেলের মতো মাথা নিচু করে দিল। হৃদি নিজের শাড়ির আঁচল দিয়ে আলতো করে সৌহদ্দর কপাল থেকে ঘাম মুছে দিয়ে নরম স্বরে বলল, এত দেরি করলেন যে? সৌহদ্দ হঠাৎ হাত বাড়িয়ে হৃদির কোমরে টান দিয়ে হৃদিকে একদম নিজের কাছে টেনে নিল। তারপর হৃদির গলার ভাঁজে মুখ ডুবিয়ে উষ্ণ নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, রাস্তায় জ্যাম ছিল সুইটহার্ট। হৃদি লজ্জায় আর অস্বস্তিতে ওকে সরিয়ে দিয়ে দুটো ফিসফিস করে বলল, কি করছেন? ছাড়ুন সবাই এখানে। সৌহদ্দ বিরক্তিতে ভুরু কুচকে নিয়ে ওকে ছেড়ে দিল। নিজের পকেট থেকে গিফটের দুটি জুয়েলারি বক্স দিদির হাতে ধরিয়ে দিয়ে গম্ভীর ও গমগমে স্বরে বলল, দুটো শেষ করে রুমে এসো। বলে কোনো দিকে আর না তাকিয়ে সে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। দিদি জানে এমন ভিড়ের মধ্যে সৌহদ্দ থাকবে না, তাই আর সে কোনো প্রশ্ন করলো না। রাত তখন প্রায় 12টা। চৌধুরী বাড়ির ছাদে দাঁড়িয়ে ফারিস আর রিভা। ফারিস সেই কখন থেকে মেয়েটার সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে, কিন্তু রিভার একটাই জেদ, সে খন্দকার বাড়িতে যাবে না। যে সেখানে সে একা একা হাঁপিয়ে ওঠে, আর ফাহানের বউ তাকে ছোট বাচ্চা ভেবে পাত্তাই দেয় না। ফারিস নিজের বইয়ের এই ন্যাকামি দেখে ভেতরে ভেতরে বিরক্ত হলেও বাইরে ধৈর্য ধরে বলল, এমন করিস না তো শ্বশুরের বেয়াদব নিয়ে, তোকে ছাড়া আমার ঘুমই হবে না, প্লিজ চল না। রিভা উল্টো ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল, আমি আপনার সাথে মাত্র 3 ঘন্টা ঘুমানোর জন্য ওই বাড়িতে যেতে পারবো না। সারাদিন বাইরে থাকেন, রাতের অর্ধেক পার করে ঘরে ফেরেন শুধু ঘুমানোর জন্য। একদম নির্লজ্জ এমপি। নিজের বইয়ের এমন বিস্ফোরক অভিযোগে ফারিস যেন থতমত খেয়ে গেল। সে কি এখন সব কাজবাজ ফেলে বউয়ের সাথে সারাদিন ঘুমিয়ে থাকবে নাকি? আশ্চর্য। তবুও বউকে মানানোর জন্য একটু আদুরি গলায় বলল, ঠিক আছে সোনা ময়না পাখি, 3 ঘন্টার জায়গায় 10 মিনিট বাড়াবো, তবুও চলো। শ্বশুরের বেয়াদব মেয়ে। কথাটা বলে ফারিস যে রিভাকে কোলে তুলে নিতে গেল, অমনি ছাদের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন সৌহদ্দ। ফারিস সাথে সাথে থমকে গিয়ে রিভাকে ছেড়ে দিল। নিজের ভাইকে দেখে রিভা লজ্জায় লাল হয়ে দ্রুত ছাদ থেকে চলে গেল। রিভা চলে যেতে ফারিস বিরক্তির চরম সীমানায় পৌঁছে মুখ কুঁচকে বলল, নিজের সমস্যার জন্য বইয়ের কাছে যেতে পারিস না বলে আমাকেও কি আমার বইয়ের কাছে থাকতে দিবি না? তুই কি চাস আমার সংসারটা তোর মতো পানসে হয়ে যাক? সৌহজ্জের মেজাজ তখন তুঙ্গে। ভুরু কুচকে রাগী কণ্ঠে সে ধমকে উঠল, বাজে কথা রাখ, চল একটা জায়গায় যেতে হবে। ফারিস ভাবলো নিশ্চয়ই খুব জরুরি কিছু হয়েছে, তাই আর কোনো কথা বাড়ালো না। গোমট ভাব নিয়ে সৌহদ্দের পিছু পিছু পা বাড়ালো।
প্রায় ঘন্টাখানেক ধরে গাড়ি চলছে নির্জন পিচঢালা রাস্তা দিয়ে। সৌহদ্দের দৃষ্টি স্টিয়ারিং এ নিবদ্ধ, চোয়াল শক্ত। ফারিস পাশে বসে বিরক্তিতে ছটফট করছে। এতক্ষণ ধরে সে জানতে চাচ্ছে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিন্তু সৌহদ্দের মুখে রা নেই। এক ঘেমিয়ে নিস্তব্ধতা ভেঙে শেষমেশ ফারিস উঁচিয়ে উঠল। ফারিস চেঁচিয়ে উঠল, অদ্ভুত প্রোডা! না মানে সৌহদ্দ, বলবি তো ভাই আমরা কোথায় যাচ্ছি? এত রাতে না ঘুমিয়ে কার সাধনা করতে বের হলাম? বললে একটু ফুরফুরে মেজাজে যেতে পারতাম আর কি। সৌহার্দ্য এতক্ষণে মুখ খুলল, তবে তার কণ্ঠস্বর হিমাঙ্কের নিচে। শীতল কণ্ঠে বলল, তোর পাশের কার্টুনটা ফেলতে যাচ্ছি। ফারিস অবাক। এই সামান্য একটা কার্টুন ফেলার জন্য এত পথ পাড়ি দেওয়ার মানে কি? এমনি এমনি ফারিস এটাকে ভেজাল প্রোডাক্ট বলে না। সে কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, আরে ভাই, এটা ফেলার জন্য এত দূরে আসতে হলো কেন? আমাকে বললো তো আমি বাড়ির সামনে ডাস্টবিনে ফেলে কথা শেষ করতে গিয়েও সে থেমে গেল। ফারিসের মনে খটকা লাগলো, এই কার্টেনের ভেতরে এমন কি আছে যে সৌহার্দ্য এত মরিয়া? পরক্ষণে আঁতকে উঠল সে। এই ছেলে কি কাউকে খুনটুন করে কার্টনে ভরে নিয়ে এলো নাকি? একে বিশ্বাস করা কঠিন, কিন্তু পরক্ষণেই ভাবলো এত ছোট কার্টনে মানুষ থাকা অসম্ভব। ফারিস ধীরে ধীরে কার্টনের ঢাকনা খুলল। ভেতরে তাকাতেই তার বিস্ময়ের সীমা রইল না। একটা ছোট্ট বিড়াল ছানা, কি নিষ্পাপ ভঙ্গিতে ঘুমিয়ে আছে পানিটা। ফারিস অবাক হয়ে ভাবলো, এই অবলা পানির সাথে সৌহদ্দের সমস্যাটা কি? সে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, এই অবলাটার সাথে তোর সমস্যা কি ভাই? কেন এটাকে এত দূরে ফেলতে হচ্ছে? এটার বাবা কি তোর বউ, মানে আমার ভাবি যান? ফারিসের কথা শেষ হলো না। সৌহার্দ্য স্টিয়ারিং এর উপর হাত শক্ত করে গর্জে উঠল, তোর মুখ দিয়ে আমার বইয়ের নাম একবার উচ্চারণ করবি না। আর একটা বাজে শব্দ বের হলে তোকে আর এই স্টুপিড বিড়ালটাকে একসাথে ব্রিজের উপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দেবো, ইডিয়েট। হঠাৎ জঙ্গলের নির্জন এক পাশে গাড়ি থামিয়ে সৌহার্দ্য নির্দেশ দিল, যা এটাকে ফেলে দিয়ে আয়। ফারিস দরজা খুলতে গিয়েও থমকে গেল। পেছনে ফিরে বাঁকা হেসে বলল, আগে বল এই বাচ্চা আসামির অপরাধটা কি? সৌহদ্দে বিরক্তি চেপে রেখে গম্ভীর গলায় বলল, এটা ছেড়ে বিড়াল, কথা কম বল, এটাকে ফেলে দিয়ে আয়। ফারিস যা বুঝার বুঝে ফেলল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে দুষ্টু হাসি। সে কার্টনটা হাতে নিয়ে গাড়ি থেকে নামলো। বিড়াল ছানাটাকে নিরাপদ দূরত্বে রেখে সে যখন ফিরে এলো, সৌহদ্দার এক মুহূর্ত দেরি করলো না। প্রচন্ড গতিতে গাড়ি ছোটালো সে। হাসপাতালের কাছাকাছি পৌঁছতেই ফারিসকে গাড়ির চাবিটা দিয়ে হাসপাতালের দিকে পা বাড়ালো। সকাল প্রায় 10টা। রিদি আর পিঠা বাড়ির বাকিদের নাস্তা খাইয়ে আমিনা খালাকে নিয়ে টুকিটাকি সব কাজ গোছকাজ ব্যস্ত। আজ শুক্রবার, কলেজের কোনো চাপ নেই, তাই অনেকটা সময় হাতে। নাস্তার পর্ব শেষ হতে রিদির মনে পড়ল মিকির কথা। শখ করে দারোয়ানকে দিয়ে ক্যাট ফুড আনিয়েছে বাচ্চাটাকে খাওয়াবে বলে, কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও বাচ্চাটার টিকিও পাওয়া গেল না। মুহূর্তেই রিদির মনটা ভার হয়ে উঠল। কোথায় গেল তার ছোট্ট ছানাটা? একদিনে কেমন মায়া পড়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে রিদি এক কাপ কফি বানিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। সৌহদ্য হাসপাতাল থেকে ফিরেছে ভোর 5টার দিকে, নিশ্চয় এখনো ঘুমে। ঘরের ভেতরটা আলতো করে ঘরের দরজাটা আলতো করে ঠেলে ভেতরে পা রাখতেই হৃদির দৃষ্টি আটকে গেল বিছানার দিকে। সৌহদ্য উপর হয়ে শুয়ে আছে। শরীরের অর্ধেকটা কাঁথা দিয়ে ঢাকা, ভরসা পিঠে স্পষ্ট হয়ে আছে হৃদির নখের গভীর দাগ। সকালে হাসপাতাল থেকে ফিরে বউকে কাছে টেনে চেপে ধরে একটা চুমু খেয়েছিল সৌহদ্য, আর সেই আদরের ফলাফলই এখন তার পিঠে জ্বলজ্বল করছে। সৌহদ্দের মাঝে মাঝে হৃদির প্রতি দারুণ বিরক্তি লাগে। একটা সাধারণ চুমু দিতে গেলে এই মেয়ে তার এমন অবস্থা করে দেয়। যদি সৌহদ্দ পূর্ণমাত্রায় ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে যেত, তবে হৃদি যে তার কি হাল করতো ভাবতেই সৌহদ্দের বিরক্তি যেন দ্বিগুণ হয়ে যায়। অনেকবার ভেবেছে হৃদির নখগুলো কেটে দেবে, কিন্তু বউয়ের মন খারাপ হবে ভেবে এই জ্বালাটাও সে নীরবে সহ্যই করে। যদিও হৃদির নখ খুব একটা বড় নয়, কারণ নামাজ পড়ার কারণে সে নখ ছোটই রাখে, তবুও সুমিয়ার পিঠার থেকে দেখে শখ করে সেও ইদানিং নখগুলো হালকা একটু বাড়িয়ে রেখেছে, আর তাতেই কেল্লা ফতে। দিদি হাতের কফিটা সেন্টার টেবিলে রেখে সৌহদ্দের পাশে এসে বসলো। সৌহদ্দ ঘুমের মধ্যে রিদির উপস্থিতি টের পেয়ে চোখ না খুলে তাকে টেনে নিজের বলিষ্ঠ শরীরের নিচে চাপা দিয়ে মুখ গুজে দিল রিদির গলার ভাঁজে। পরক্ষণেই চোখ তুলে তাকালো রিদির বিষণ্ণ মুখশ্রীর দিকে, যা দেখে তার ভুরু কুঁচকে গেল।
হাতের আঙ্গুল দিয়ে হৃদির মুখের উপর পড়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে আলতো করে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড হার্ট? মুড অফ কেন তোমার? মুড অফ কেন আমার বুচিটার? হৃদি একরাশ হতাশা নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, মিকিকে খুঁজে পাচ্ছি না ডাক্তার সাহেব, পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। সৌহদ্দের কপালে ভাঁজ আরো গভীর হলো। মিকি নামের কেউ এই বাড়িতে থাকে বলে তার জানা নেই। সে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, কে ওটা? হৃদি বিরক্তি ঝরিয়ে বলল, কে আবার আমাদের বাচ্চা? কথাটা শুনে সৌহদ্দ এক ঝটকায় হৃদিকে সরিয়ে দিয়ে উঠে বসলো। তার চোখের সামনে যেন বিস্ময়ের পাহাড়। তাদের একটা সন্তান আছে অথচ সে কিছুই জানে না, তাও আবার কোনো প্রসেস ছাড়াই। সৌহদ্দের বিরক্তি তখন চরম পর্যায়ে। সে তেতে উঠে বলল, স্টুপিড মহিলা, বাচ্চা আসার মতো কোনো কাজ আমি করেছি বলে তো আমার মনে পড়ে না। আমাকে ছাড়া একা একা ওটা ডাউনলোড করলে কিভাবে? হৃদি অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে তেতে উঠল, অসভ্য ডাক্তার, একদম বাজে বকবেন না তো। আমি মিকি মানে ওই বিড়াল ছানার কথা বলছি। সৌহদ্দের রাগের পরত তখন আগ্নেয়গিরির মতো ফুটছে। সে গর্জে উঠে বলল, স্টুপিড, তোমার কি মনে হয় আমার ডিএনএতে কোনো ভেজাল আছে যে আমি বিড়ালের বাচ্চা জন্ম দেব? সৌহদ্দের প্রতিটি কথায় হৃদির মেজাজ বিগড়ে গেল। এই লোক সামান্য একটা বিষয়কে কতটা ঘুরিয়ে পেঁচিয়ে জটিল করে তোলে। সে নাক মুখ কুঁচকে বিরক্তি নিয়ে বলল, পেঁচামুখ লোক, আমি কি সেটা বলেছি নাকি? একটা সাধারণ কথাকে এভাবে পেঁচাতে আপনার ভালো লাগে? বলেই সে দু পা ফেলে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। সৌহদ্দ হৃদির যাওয়ার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো, বেয়াদব মহিলা, ওই স্টুপিড বিড়ালটার জন্য সকাল সকাল পুরো মেজাজটাই মাটি করে দিল। বিড়বিড় করতে সে তীব্র বিরক্তি নিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। দুপুর প্রায় 2টো। বাড়ির সদর দরজা দিয়ে সৌহদ্দের প্রবেশ। হৃদি মাথা তুলে তাকাতে স্তব্ধ হয়ে গেল। শুভ্র ধবধবে পাঞ্জাবিতে সৌহার্দ্যকে যেন আজ অন্য জগতের মানুষ লাগছে। কোনোই পর্যন্ত গোটানো হাত, আর সেই ফর্সা হাতের লোমগুলো রোদের আলোয় চিকচিক করছে। কানে ফোন চেপে কারোর সাথে কথা বলতে বলতে সে যখন হেঁটে আসছিল, পুরো ঘরটা তার যেন তার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্যে ভরে গেল। সৌহদ্দের অভ্যাস নেই পাঞ্জাবি পরার, এমনকি আজ যখন হৃদি বায়না ধরেছিল সে স্পষ্টই বিরক্ত হয়ে বলেছিল, ওসব আমার দ্বারা সম্ভব না। অভিমানে হৃদি তখন ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল। কে জানতো তার না বলা কথাগুলো সৌহদ্দর জেদ ভাঙবে। সে ঠিকই পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে নিয়েছে। হঠাৎ হৃদির ভাবনার মাঝে দুজনের চোখের পলক এক বিন্দুতে মিলল। মুহূর্তে সৌহদ্দের জোয়াল শক্ত হয়ে উঠল। তার দৃষ্টিতে কোনো কোমলতা নেই, আছে জ্বলন্ত ক্ষোভ। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে হৃদির দিকে তাকিয়ে। হৃদির বুকের মাঝে পরম মমতায় লেপ্টে আছে সেই স্টুপিড বিড়ালটা, যাকে সে রাতে বাড়ি থেকে বিদায় করেছিল। আর হৃদি একপাশে বসে ফারিসকে আর চোখে চেয়ে মিটিমিটি হাসছে, যেন এই পরিস্থিতির মজাটা সে পুরোপুরি উপভোগ করছে। চলবে।